স্যার অ্যাটেন্ডেন্স অ্যাসেস করতে হয়? ফার্স্টে নিয়েছি, লাস্টে আরেকবার নিবো, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা ক্লিয়ারলি? জি জি স্যার। স্যার। জি স্যার। কখনো ভয়েস লো হয়ে গেলে তো বলবেন, সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা ফার্স্টে একটু রিভিশন দিয়ে শুরু করি। আমরা গত ক্লাসে কি কি কভার করেছি এই জিনিসটা একটু ফার্স্টে আমরা ডিসকাস করে নিই, তারপর আমরা আজকের টপিকে যাব, ঠিক আছে। গত ক্লাসে আমরা শুরু করেছিলাম হচ্ছে লজিক দিয়ে, ঠিক আছে। আমরা ফার্স্টে ডিসক্রিট ম্যাথ নিয়ে একটু আলোচনা করেছিলাম, তারপর আমাদের মেইন টপিক ছিল হচ্ছে লজিক, এটা নিয়ে আমরা শুরু করেছিলাম। তো লজিক আমাদের কি কি আসলে বলে দেয় সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলেছিলাম। লজিক আমাদের বলে দেয় একটা স্টেটমেন্টের সিনট্যাক্স, একটা স্টেটমেন্টের মিনিং, এবং কিভাবে আমরা একটা স্টেটমেন্টকে ম্যানিপুলেট করতে পারি, এই জিনিসগুলো আমাদের আসলে বলে দেয়, ঠিক আছে। স্টেটমেন্টের অনেক ধরনের সিনট্যাক্স আছে, আমরা কম্পাউন্ড স্টেটমেন্ট গুলো দেখছিলাম এবং কিভাবে আমরা কম্পাউন্ড স্টেটমেন্ট গুলো তৈরি করতে পারি, এই জিনিসগুলো আমরা আসলে দেখছিলাম। আজকেও আমরা এগুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে আমরা স্টেটমেন্ট গুলো ম্যানিপুলেট করতে পারি, এই জিনিসটা আমাদের যে থার্ড পয়েন্টটা, রুলস অফ লজিক্যাল ইনফারেন্স, এই জিনিসটা আমরা আজকে দেখি, ঠিক আছে। তো আমরা ফার্স্টে লজিক দিয়ে শুরু করেছিলাম, তারপর অ্যাপ্লিকেশন গুলো দেখেছিলাম, তারপর আমরা দেখেছিলাম প্রপোর্শনাল লজিক। প্রপোর্শনাল লজিক কি ছিল, কেউ আমাকে বলতে পারবেন? প্রপোর্শনাল লজিক জিনিসটা কি ছিল? স্যার একটা লজিক, এটা হচ্ছে ট্রু আর ফলস হবে, বাট দুইটা আর কি হবে না একসাথে, এটা ট্রু হবে আর ফলস হবে। হ্যাঁ, প্রপোর্শনাল লজিক হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেটা ট্রু হবে অথবা ফলস হবে, কিন্তু একসাথেই কখনো দুইটা হতে পারবে না, ঠিক আছে। এই জিনিসটাই ছিল আমাদের প্রপোর্শনাল লজিক। তারপর আমরা এটা অনেকগুলো এক্সাম্পল দেখেছিলাম, যেমন 5+2 = 7, এটা একটা ট্রু স্টেটমেন্ট। আবার রাজশাহী ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা একটা আমাদের ফলস স্টেটমেন্ট। তারপর আমরা দেখেছিলাম কি কি আমাদের প্রপোর্শনাল লজিক হতে পারবে না, কি কি ধরনের জিনিস আমাদের প্রপোর্শনাল লজিক হতে পারবে না। স্যার যেগুলো আমার একবারে ইয়া করতে পারবো না, মানে আমরা বলতে পারবো না যে ট্রু অর ফলস, সেই জিনিসগুলা। ঠিক আছে, যেগুলো আমরা ট্রু অথবা ফলস এই জিনিসটা ডিফাইন করতে পারবো না, সেই জিনিসগুলো আমাদের আসলে প্রপোর্শনাল লজিক হবে না। এই ধরনের এক্সাম্পল হয়ে থাকে নরমালি যেগুলো কোশ্চেন হয়ে থাকে, অথবা কমান্ড হয়ে থাকে, অথবা যেখানে আমাদের কোনো ভ্যারিয়েবল থাকে, এক্স যেমন একটা ভ্যারিয়েবল, অথবা সি যেমন এটা একটা প্রোনাউন, এটাও এক ধরনের আমরা ভ্যারিয়েবল বলতে পারি। তারপরে ওপিনিয়ন টাইপ স্টেটমেন্ট, যেগুলো দেখে মনে হবে যে এটা একজনের ওপিনিয়ন বোঝাচ্ছে, এই ধরনের স্টেটমেন্ট আমাদের প্রপোর্শনাল লজিক হবে না, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে কোনটা আমাদের প্রপোর্শনাল লজিক হবে কোনটা হবে না সেই জিনিসটা বোঝা। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা দেখেছিলাম প্রপোর্শনাল ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের কাজ ছিল কি, আমরা একটা প্রপোর্শনাল লজিক বা একটা স্টেটমেন্টকে একটা সিম্পল কিওয়ার্ড বা একটা লেটারের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছিলাম, যেন আমরা পরবর্তীতে এগুলো নিয়ে কাজ করতে পারি। তারপর আমরা কি করেছিলাম, কম্পোজিট স্টেটমেন্ট। কম্পোজিট স্টেটমেন্ট আমাদের যেভাবে আমরা কম্পোজিট সেন্টেন্স তৈরি করে থাকি, সেম জিনিসটাই আমরা কম্পোজিট স্টেটমেন্ট বলে থাকি। এবং আমরা মাঝে যে এন্ড অর এই ধরনের জিনিস ব্যবহার করে থাকি, এটার নাম কি, এন্ড অর অথবা এক্সঅর অপারেশন, কানেক্টিভস। এগুলোর নাম হচ্ছে কানেক্টিভস অথবা লজিক্যাল অপারেটর, ঠিক আছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে এন্ড অর এক্সঅর এগুলো হচ্ছে আমাদের কানেক্টিভ। আচ্ছা, তারপর আমরা লজিক্যাল কানেক্টিভস গুলো দেখেছিলাম, এবং এই স্লাইডটা আমি সবাইকে মুখস্থ করতে বলেছিলাম, ঠিক আছে। আমরা সরাসরি এই জিনিসটা আমাদের এভাবে মুখস্থ লিখতে আসবে না, কিন্তু তবুও এটা আমাদের পরবর্তীতে আর কি কাজে দিবে। এই সাইন গুলো সবার মনে আছে? জি স্যার। জি ঠিক আছে, স্যার। সাইন গুলো কোনটা আচ্ছা কি স্যার। বোঝায় এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সবচেয়ে বেশি কনফিউজ হয় আমরা এন্ড এবং অর এর ক্ষেত্রে, ঠিক আছে। এন্ড এবং অর এর ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি কনফিউজ হয়ে যাই, কিন্তু এটা হওয়া যাবে না। আচ্ছা, তারপর আমরা দেখেছিলাম নেগেশন। নেগেশন কিভাবে করতে হয় এই জিনিসটা আমরা দেখেছিলাম, যেমন টুডে ইজ ফ্রাইডে, এটা নেগেশন কিভাবে করতে পারি আমরা। Today is not Friday. It's not Friday. এটা আরেকটা উপায় কি ছিল আমাদের, ইট ইজ নট It's দ্য not কেস the দ্যাট। It is not the case today is Friday. ইট ইজ নট দ্য কেস দ্যাট টুডে ইজ ফ্রাইডে, ঠিক আছে। Friday. এভাবে আমরা যে কোনো একটা স্টেটমেন্টের আমরা কি করতে পারি, নেগেশন ফর্মটা পেতে পারি, ঠিক আছে। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া ছিল। স্যার হ্যাঁ বলেন। স্যার টুডে ইজ ফ্রাইডে স্যার, এটা কি প্রপোজিশন স্যার? কারণ এটা তো সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, বা প্রপোজিশনের সংজ্ঞা থেকে আমরা দেখলাম যে মানে বোথ হইতে পারবে না, ইয়েস অর নো হইতে পারবে না। বাট টুডে ইজ ফ্রাইডে স্যার, এটা সত্য হইতে পারে আবার মিথ্যা হইতে পারে স্যার, এটা কি একই সাথে কি, মানে একই সাথে কি এটা সত্য আর মিথ্যা হতে পারে?
মানে মনে করেন আজকে যেমন আমাদের শুক্রবার না, আজকে তো এই জিনিসটা মিথ্যা, তাই না? জি স্যার, জি স্যার। কিন্তু আমাদের ক্লাসটা যদি শুক্রবারে হতো তাহলে আমরা কি বলতে পারতাম, স্টেটমেন্টটা সত্য। ঠিক আছে, সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে, কিন্তু একসাথে দুইটা হবে না। ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা। জি স্যার, বুঝতে পারছি। ধন্যবাদ। একসাথে কখনো দুইটা হবে। জি স্যার। আচ্ছা, তারপরে আমরা আরো অনেক কিছু এক্সাম্পল দেখেছিলাম নেগেশন রিলেটেড। তারপরে আমরা নেগেশনের ট্রুথ টেবিল কিভাবে বানাতে হয় সেই জিনিসটাও দেখেছিলাম। এই ট্রুথ টেবিল বানানোর সময় আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, যে আমাদের কয়টা রো থাকবে এবং কয়টা ভ্যারিয়েবল আছে এটার একটা সম্পর্ক দেখেছিলাম। এই সম্পর্কটা আমাদের মনে আছে? জি স্যার, টু 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 দি পাওয়ার ভ্যারিয়েবলের সংখ্যা। ঠিক আছে, আমাদের জয়টা প্রপোর্শনাল ভ্যারিয়েবল থাকবে, আমাদের রো হবে কতটি? 2 টু দি পাওয়ার ভ্যারিয়েবল। ঠিক আছে, আমার যদি দুইটা ভ্যারিয়েবল থাকে, রো হবে আমার, রো কয়টা হবে আমার? চারটা। চারটা, চারটা। আমার যদি তিনটা ভ্যারিয়েবল থাকে, আটটা রোহ, 8টা। আমার যদি চারটা ভ্যারিয়েবল থাকে, 16টা। 16। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কনজাংশনে চলে এসেছিলাম। কনজাংশনের আরেকটা নাম হচ্ছে আমাদের কি, অ্যান্ড অপারেশন। ঠিক আছে, অ্যান্ড অপারেশন এবং অ্যান্ড এর আমরা অনেকগুলো এক্সাম্পল দেখেছিলাম। তারপরে আমরা ডিসজাংশন দেখেছিলাম, যেটা আরেকটা হচ্ছে আমাদের কি, অর অপারেশন। ঠিক আছে, অ্যান্ড অপারেশন এবং অর অপারেশন, এই অপারেশন দুটার কাজ কি? অর হচ্ছে স্যার যোগ করা, আর এন্ড হচ্ছে গুণ করা। এটা হচ্ছে আপনার যোগ গুণনের কাজ আর কি, অপারেটর গুলো। ঠিক আছে, এটা যোগ আর গুণনের কাজের মতো, কিন্তু আসলে আমরা মানে জিনিসটা আমাদের বলতে হবে কিভাবে, যেটা কিভাবে আমরা আউটপুটটা পেয়ে থাকি। হ্যাঁ, যে দুইটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে মনে করেন, দুইটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা ও অ্যান্ড অপারেশন স্যার, করলে কি হবে? যখন এন্ড অপারেশন হবে তখন একটা ভেরিয়েবল যখন ইয়া দুটা ভেরিয়েবল যদি ট্রু হয় তাহলে আপনার আউটপুটটা পাবো ট্রু। আর যখন একটা ভেরিয়েবল ফলস হবে, আরেকটা ভেরিয়েবল বা যে কোনো একটা ভেরিয়েবল যদি ট্রু হয় বা ফলস হয় তাহলে আউটপুটটা পাবো আমরা ফলস। আর এন্ড অর অপারেশনের ক্ষেত্রে যে কোনো একটা ভেরিয়েবল আউট ইনপুট ট্রু হলেই আউটপুট আমরা ফলস ট্রু পাবো। ঠিক আছে, অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে আমাদের দুইটাই ইনপুট যদি ট্রু হয় বা দুইটাই ভ্যারিয়েবল যদি আমাদের ট্রু হয়, আমাদের আউটপুটটা তখন ট্রু হবে। বাদ বাকি সব কেসেই আমাদের আউটপুটটা ফলস হবে। এবং অর অপারেশনের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা ভ্যারিয়েবল বা যে কোনো একটা ইনপুট আমাদের যদি ট্রু হয়, তাহলেই আমাদের আউটপুটটা ট্রু হয়ে যাবে। ঠিক আছে, এন্ড এবং অর অপারেশনে কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। না স্যার। আচ্ছা, তারপরে আমরা এক্সর দেখেছিলাম। এক্সর হচ্ছে আমাদের অর অপারেশনের মতোই, শুধুমাত্র একটা ডিফারেন্স। কি ডিফারেন্সটা? স্যার এক্সজোর হচ্ছে আমরা যদি দুটা ইনপুট একসাথে দুইটা হতে ফলস হয় তাহলে সেটা হবে ট্রু, সরি সেটা হবে ফলস। আর যদি একটা ইনপুট ট্রু হয়, আরেকটা ইনপুট যদি ফলস হয় তাহলে সেটা হবে ট্রু। মানে আমাদের একটা ফলস, একটা ইনপুটে একটা ফলস একটা ট্রু হতে হবে, তাহলে সেটা আমরা আউটপুট পাবো ট্রু। আর যদি একটা ফলস, দুটাই ফলস হয় তাহলে আউটপুট পাবো ফলস। আর কেউ? এক স্যার লাইনে দুইটা বলা আলাদা, যায়, এক লাইনে বলা যায়। জি স্যার, দুইটা আলাদা হইলে মানে দুইটা আলাদা হইতে হবে, তখনই আমি ট্রু পাবো। দ্যাটস ইট। আর দুইটা একই রকম হলে তাহলে ফলস। হ্যাঁ, আমাদের ইনপুট দুইটা যদি একই রকম হয়, তখন আমাদের এক্সরের আউটপুটটা কি আসবে? ফলস আসবে। অর এবং এক্সরের মধ্যে ডিফারেন্সটা কোথায়? যদি আমরা এক লাইনে বলতে চাই, অর এবং এক্সরের মধ্যে ডিফারেন্সটা, ট্রুথ টেবিলে একটাই ডিফারেন্স না, বাদ বাকি তিনটাই, মানে তিনটা কেসে কিন্তু সেম আসে। স্যার এখানে ট্রু ট্রু ফলস হচ্ছে এক্সরে, কিন্তু এটা অরের ক্ষেত্রে হচ্ছে আপনার ট্রু 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 হইতো। হ্যাঁ, আমার দুইটা ইনপুটই যদি ট্রু হয়, অর অপারেশনের ক্ষেত্রে আমাদের আউটপুটটা ট্রু হয়ে থাকে, আর এক্সর অপারেশনের ক্ষেত্রে আমাদের আউটপুটটা ফলস হয়ে থাকে। বাদ বাকি কিন্তু পুরোটাই সেম। এই ছোট্ট একটা ডিফারেন্স, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তারপর আমরা অনেকগুলো এক্সাম্পলও দেখেছিলাম এক্সরের। এই এক্সাম্পল গুলো নিয়ে কারো সমস্যা আছে? জি না স্যার। নো স্যার। আচ্ছা, ঠিক আছে, একটু একটু ওয়েট করেন। হ্যাঁ, আমার একটা ফোন আসছে, তারপর আমরা আজকে নতুন টপিক শুরু করবো, যেটা হচ্ছে আমাদের ইমপ্লিকেশন। ঠিক আছে।
আচ্ছা, সরি ফোনের জন্য আসলে। আচ্ছা, আমাদের গত ক্লাসের ওভারভিউটা করলাম আমরা এতক্ষণ। কারো কোনো সমস্যা আছে আমাদের গত ক্লাসে যা যা কভার করা হয়েছে এটা নিয়ে? নো স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের এটা শুরু করি। হ্যাঁ, আজকেরটাও কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট এবং এটা একটা, আমার মনে হয় এটা আমাদের নতুন একটা জিনিস। সেই জিনিসটা আমরা অনেকেই জানি না, অনেকেই না, কেউই হয়তো জানি না। এই জিনিসটা শুরু করি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আরেক ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার। এটাকে বলা হয়ে থাকে কন্ডিশনাল, ঠিক আছে? কন্ডিশনাল বা ইমপ্লিকেশন। কন্ডিশনাল বা ইমপ্লিকেশন, এই স্টেটমেন্টটা কেমন হয়ে থাকে? মনে করেন আমরা যখন একটা শর্ত দিয়ে কথা বলি, ঠিক আছে? যদি এটা হয় তাহলে এই কাজটা করো, যদি এটা হয় তাহলে এই কাজটা করো। এটা আমাদের একটা শর্ত রিলেটেড কথা না? জি স্যার। জি জি স্যার। স্যার, ইফ এলস এর কাজের মতো। ইফ এলস এর কাজের মতো। ইফ, তারপরে কি থাকে আমরা যখন সেন্টেন্সে লিখে থাকি? এলস, এলস না? জি ইফ যদি কাজটা হয় তারপর আমরা কি বলি? দেন এই কাজটা করো, তাই না? একটা জি। সেন্টেন্সে যখন আমরা বলি, ইফ কন্ডিশনটা যদি হয় তারপরে দেন কনক্লুশন, আমরা এভাবে কিন্তু এক ধরনের ইংলিশে সেন্টেন্স বলতাম। এই জিনিসটাই কিন্তু আমরা এখানে স্টেটমেন্টের মধ্যে এখন দেখব, ঠিক আছে? তো এটাকে বলা হয়ে থাকে যখন আমরা প্রপোর্শনাল ভ্যারিয়েবল দিয়ে বোঝাতে চাই, তখন আমরা সাইনটাকে লিখি পি, তারপর অ্যারো সাইন দিয়ে আমরা লিখি কিউ। পি হচ্ছে আমার কন্ডিশন, কিউ হচ্ছে আমার কনক্লুশন, ঠিক আছে? কন্ডিশন, কনক্লুশন। এবং এই জিনিসটাকে আমরা পড়বো কিভাবে? এটাকে পড়বো আমরা পি ইমপ্লাইজ কিউ। আমরা কিভাবে পড়বো? পি ইমপ্লাইজ, ইমপ্লাইজ কিউ। ঠিক আছে? আমরা আগের গুলোতে কি দেখে এসেছিলাম? একটা ছিল আমাদের নট পি, তারপর আমাদের ছিল পি এন্ড কিউ, পি অর কিউ, পি এক্সঅর কিউ, আর এটা আমাদের কি হচ্ছে তাহলে? পি ইমপ্লাইজ Implies ইমপ্লাইজ কিউ। ঠিক আছে? আমাদের কিন্তু বলার সময় এভাবে বলতে হবে। তাহলে পি ইমপ্লাইজ কিউ বললে কি বোঝাবে? পি হচ্ছে আমার কন্ডিশন, কিউ আর হচ্ছে কি আমার হচ্ছে স্টেটমেন্ট, স্টেটমেন্ট বা কনক্লুশন, ঠিক আছে? Conclusion. যে কন্ডিশনের উপর বেস করে যে কন্ডিশনটা হবে, ঠিক আছে? আমি যদি বলতাম কিউ ইমপ্লাইজ পি, তাহলে কি হতো? কিউ হতো আমার কন্ডিশন, পি হতো আমার কনক্লুশন। কনক্লুশন, ঠিক আছে? এই অ্যারোর লেফট সাইডে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের কন্ডিশন, ঠিক আছে? এখানে দেখেন এটাকে কি বলা হচ্ছে? কন্ডিশন অথবা হাইপোথিসিস। এটার নাম, আর একটা নাম হচ্ছে হাইপোথিসিস, এটাও বলা যায়। তো দেখেন নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে কি, টুডে ইজ হলিডে, এবং কিউ দেওয়া আছে কি, দ্য স্টোর ইজ ক্লোজড। আমি যদি এখন পি ইমপ্লাইজ কিউ এই জিনিসটা লিখতে চাই, পি ইমপ্লাইজ কিউ এই জিনিসটা লিখতে চাই, তাহলে আমি কিভাবে লিখতে পারি? ইফ টুডে ইজ হলিডে দেন দ্য স্টোর ইজ ক্লোজড। যদি আজকে বন্ধের দিন হয় তাহলে আমি স্টোরটা বন্ধ করে দেব। হ্যাঁ, তাহলে দোকানটা বন্ধ থাকবে, ঠিক আছে? হ্যাঁ। যদি আজকে ছুটির দিন হয় তাহলে দোকানটা বন্ধ থাকবে। যদি আজকে ছুটির দিন হয়, এই পার্টটা কি আমার কন্ডিশন পার্ট, জি স্যার, ইফ হচ্ছে কন্ডিশন আমার আকারে কাজ করে। আর দেন দ্য স্টোর ইজ ক্লোজড মানে দোকানটা বন্ধ থাকবে, এটা হচ্ছে আমার কনক্লুশন পার্ট। আমার সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা সবাই বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এখন আমরা ট্রুথ টেবিলটা দেখবো। হ্যাঁ, এই ট্রুথ টেবিলটা অনেক একটা সুন্দর ট্রুথ টেবিল, কিন্তু অনেকে একটু কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, তো সবাই একটু ভালো করে দেখবেন এই জিনিসটা, প্রত্যেকটা কেসে আমাদের ভ্যালুটা কিভাবে আসে সেই জিনিসটা আমরা দেখব। তো দেখেন, ইফ টুডে ইজ হলিডে দেন দ্য স্টোর ইজ ক্লোজড, এটা আমার একটা স্টেটমেন্ট দেওয়া আছে। আমরা এখানে ট্রুথ টেবিলটা দেখব। টুডে ইজ হলিডে এটা হচ্ছে পি, স্টোর ইজ ক্লোজড এটা হচ্ছে কিউ। তো ফার্স্টের কেসটা আমরা একটু চিন্তা করি। হ্যাঁ, ফার্স্টের কেসটা কি? পি বলা আছে ফলস, কিউ বলা আছে ফলস, তাহলে এখানে আমার সেন্টেন্সটা কিভাবে চেঞ্জ হবে? টুডে ইজ হলিডে কি হবে তাহলে যদি পি ফলস হয়? If today is not Today holiday. is not holiday. ইফ টুডে ইজ নট হলিডে দেন দ্য স্টোর ইজ, কিউ যদি আমার ফলস হয়? ক্লোজ না, ওপেন। Then the store is not closed. দ্য স্টোর ইজ নট ক্লোজ। হ্যাঁ, আমরা ওপেন বলবো না। হ্যাঁ, ওকে স্যার। কথাগুলো আমার আটকে প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্নের আগে আমি একটা জিনিস বলে দিই, যে এখানে স্টোর ইজ ওপেন আমরা বলবো না। হ্যাঁ, কেন? আমরা এটা আগেও একটা এক্সাম্পল দেখেছিলাম। পজিটিভ নাম্বারের আমার নেগেশন করার সময় কি বলবো আমরা? নট পজিটিভ। ইজ নট ক্লোজ। পজিটিভ নট নাম্বারে ইউজ করা যাবে না। আমরা মানে অপোজিটটা লেখা যাবে না। হ্যাঁ, নট ইউজ করতে হবে আমাদের, অপোজিটটা লেখা যাবে না। আমি যদি বলি এটা একটা পজিটিভ নাম্বার, এটা নেগেশন, ইট ইজ এ নেগেটিভ নাম্বার, এই কথাটা কিন্তু বলা যাবে না।
সেম ওয়েতে দোকানটা যে বন্ধ ছিল এটা নেগেশন করার সময় আপনাকে কি বলতে হবে, নট ক্লোজড। আপনি বলতে পারবেন না দোকানটা খোলা ছিল। কথা কি বুঝতে পারছি আমি? জি স্যার। স্যার হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কি হলো এটা, ইফ টুডে ইজ নট হলিডে দেন দ্য স্টোর ইজ নট ক্লোজড। ঠিক আছে, এই কথাটা আর আমাদের এই কথাটা সেম না? জি স্যার। জি স্যার। আজকে ছুটির দিন না হলে দোকানটা বন্ধ থাকবে না, আজকে ছুটির দিন না হলে দোকানটা বন্ধ থাকবে না। তাই দেখেন আমাদের যে ইমপ্লাইজ এর আউটপুটটা এটাও ট্রু, ইমপ্লাইজ এর আউটপুটটা এটাও ট্রু। ট্রু। পরের কেসটা আমরা দেখি, পরের কেসটা কি বলা আছে, ইফ টুডে ইজ নট হলিডে দেন কি হচ্ছে আমার ট্রু, দ্য স্টোর ইজ ক্লোজড। ক্লোজ। ঠিক আছে, আজকে ছুটির দিন না তাও আমার দোকানটা বন্ধ আছে। এই কথাটা আমার কন্ডিশনের কি নেগেটিভ ফর্ম বোঝায়? জি স্যার। জি স্যার। একটু ভেবে দেখেন আমাকে কি বলা হচ্ছে, আমার মানে শর্তটা কি দেওয়া আছে আমাকে, আজকে ছুটির ছুটির দিনে, যদি আজকে ছুটির দিন না হয় তাহলেও দোকানটা বন্ধ থাকবে স্যার। না না আমার অরিজিনালটা কি হবে আমার, হ্যাঁ অরিজিনালটা কি ছিল, আজকে যদি ছুটির দিন হয় তাহলে দোকানটা বন্ধ থাকবে। কিন্তু আমার তো ওভাবে বলা নাই যে ছুটির দিন না হলে আমি দোকান বন্ধ করতে পারবো না। পারবেন। জি স্যার। আমার কথাটা কি বুঝতে পারছি? আরেকবার ভেবে দেখেন, আমরা কি বলছি যে ছুটির দিনে দোকান বন্ধ রাখতে হবে, কিন্তু কোথাও তো বলা নাই আসলে যে ছুটি না হলে সে দোকানটা বন্ধ করতে পারবে না। জি স্যার। জি স্যার। এই জিনিসটা কিন্তু একটু ট্রিকি, হ্যাঁ সবাই ভালোভাবে দেখেন, সবাই কি বুঝতে পারছে কিনা ব্যাপারটা? জি স্যার বুঝতে পারছি এটা। ঠিক আছে, এই দেখেন আমার যদি কন্ডিশনটা ফলস হয় এবং কনক্লুশনটা ট্রু হয় আমার আউটপুটটা ট্রু। ঠিক আছে, থার্ড কেসটা চিন্তা করি আমরা, আজকে হলিডে, আজকে হলিডে কিন্তু দোকান বন্ধ না, ফলস। দেখেন আজকে হলিডে কিন্তু দোকান বন্ধ না, তাহলে আমাদের যে মেন কন্ডিশন ছিল এটার পুরোপুরি এগেনস্টে চলে গেলাম না আমরা? জি স্যার। আমাকে বলা ছিল যে ছুটির দিনে দোকান বন্ধ রাখতেই হবে, কিন্তু আমি এখন বলছি কি ছুটির দিন ছিল কিন্তু দোকান বন্ধ হয় নাই। তাই দেখেন আমার ইমপ্লাইজ এর আউটপুটটাও এসছে কি আমার ফলস। আর লাস্টের কেসটা আমাদের যে সেন্টেন্সটা আছে এটাই আসলে বোঝায়, হ্যাঁ লাস্টের কেসটা সবসময় দেখবেন এই সেন্টেন্সটাই বোঝায় যে ইফ টুডে ইজ হলিডে এটাও ট্রু, দেন দ্য স্টোর ইজ ক্লোজ এটাও ট্রু। তাই আমাদের আউটপুটটাও ট্রু। আর ট্রুথ টেবিলটা কি বুঝতে পেরেছি? জি স্যার। স্যার এই স্যার। সেন্টেন্স দিয়ে না যদি বোঝায় নাম্বার দিয়ে বোঝানো হয় তাহলে একটু মনে হয় ভালো হতো। নাম্বার দিয়ে মানে? যে যেমন 1 2 এরকম ভাবে যদি 0 1 দিয়ে বোঝানো হয়তো তাহলে মনে হয় একটু ভালো বুঝতে পারতাম। 0 1 দিয়ে কন্ডিশনাল স্টেটমেন্ট বানানো আসলে কষ্ট। ঠিক আছে, 0 আর 1 দিয়ে তখন কি হতো, দুইটা পাশাপাশি কন্ডিশনাল স্টেটমেন্ট আসতো, মানে ইফ এর কন্ডিশনের মধ্যে একটা ইকুয়েশন আসতো, দেন এর মধ্যে আরেকটা ইকুয়েশন আসতো, তাছাড়া নতুন কিছু না। ঠিক আছে, তার মানে ইমপ্লাইজ এটা 0 1 দিয়েও কষ্ট হবে না আর কি, এগুলা আসলে অনেকটা কষ্ট হবে না, হ্যাঁ ক্রিটিক্যাল হবে। কষ্ট হবে না। মনে করেন পি এর মধ্যে তখন একটা আমার ইকুয়েশন টাইপ আসবে, কিউ এর মধ্যে আরেকটা ইকুয়েশন টাইপ আসবে, জিনিসটা ঘুরে ফিরে তখন একই, জি স্যার জিনিসটা বুঝতে ঘুরে পারছি। ফিরে একই। এই ট্রুথ টেবিলটা কি আমরা সবাই বুঝতে পেরেছি কিভাবে হলো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে দেখেন এই ট্রুথ টেবিলটা আমরা যেহেতু বুঝতে পেরেছি সমস্যা নাই, কিন্তু আমরা যখন মনে রাখবো, হ্যাঁ আমরা যখন পরীক্ষার হলে করব তখন তো আমরা প্রত্যেকটা সেন্টেন্স চেক করে করে দেখতে পারবো না, তাই না? তখন আমাদের কি করতে হবে, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে আমার কন্ডিশন যদি ট্রু হয় এবং কনক্লুশন যদি ফলস হয় শুধুমাত্র তখনই আমার আউটপুটটা কি হবে, ফলস হবে। তাছাড়া সব কেসে আমার আউটপুটটা কিন্তু ট্রু হবে। ট্রু ফলস, আমার যদি ট্রু ফলস থাকে আমার ইনপুটে তাহলে আমার আউটপুটটা কি হবে, ফলস হবে। এই জিনিসটা যদি আমরা একটু এই মানে কন্ডিশনাল ইসের জন্য ট্রুথ টেবিলটা এরকম হয়ে থাকে, এই জিনিসটা আমরা যদি একটু মাথায় নিয়ে নিই তাহলে আমাদের জন্য পরীক্ষা হলে করাটা তাড়াতাড়ি হবে। ঠিক আছে, বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে আমরা এখন কয়েকটা এক্সাম্পল দেখি, হ্যাঁ ইমপ্লিকেশনের কয়েকটা এক্সাম্পল দেখি। একটু ওয়েট করেন, হ্যাঁ একটা জিনিস আমি চেক করি। এই জিনিসটা, ও জিনিসটা একসাথে ছিল, আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ফার্স্টের কেসটা দেখেন। ফার্স্টের এক্সাম্পলটা কি ছিল আমাদের? ইফ 1 + 1 = 2, দেন 2 + 2 = 5। কন্ডিশনটা কি আমার? কন্ডিশন প্রথমটা হচ্ছে আমার ট্রু আর দ্বিতীয়টা হচ্ছে ফলস, তার মানে আমাদের এটা হবে ফলস, আউটপুটটা হবে আমাদের ফলস। জি স্যার। তারপরে দেখেন আমাদের কি আছে, ইফ 1 + 1 = 3, এটা আমার কি একটা ফলস স্টেটমেন্ট। ফলস স্টেটমেন্ট। তারপরে আমার 2 + 2 = 4, এটা আমার একটা 4 ট্রু স্টেটমেন্ট। ট্রু তাহলে হবে আমরা স্যার। কি ফলস এটা থেকে আউটপুট পাবো আমরা ট্রু। ট্রু হবে। ইফ 1 + 1 = 3 আমাদের হয়, এটা একটা আমাদের ফলস স্টেটমেন্ট। একটু মিউট করে ফেলেন, যার মাইকে একটু শব্দ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে আমাদের? দেন ডগস ক্যান ফ্লাই, এটা আমাদের একটা ফলস স্টেটমেন্ট। দুটি আমাদের ফলস হলেও আমাদের আউটপুটটা কি হবে? ট্রু ট্রু হবে। হবে। ইফ 1 + 1 = ট্রু, এটা আমাদের কি ট্রু, তাহলে আমাদের স্টেটমেন্টটা হচ্ছে কি ট্রু স্টেটমেন্ট। দেন ডগস ক্যান ফ্লাই, এটা একটা আমাদের ফলস স্টেটমেন্ট। ট্রু থেকে ফলস, তাই আমাদের আউটপুট ফলস হবে। ফলস। ফলস স্যার। জি স্যার। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা চলে আসি আরেকটা ইসের জিনিসে, সেটা হলো আমাদের যে ইফ এলস বা ইফ এলস বলছি, ইফ দেন স্টেটমেন্ট গুলো আছে, এগুলোকে শুধুমাত্র আমরা ইফ পি দেন কিউ এভাবে লিখি না। এইভাবে লিখি না, আমাদের লিখার অনেক ধরনের উপায় আছে। লিখার অনেক ধরনের উপায় আছে। এই জিনিসটা আসলে আমাদের প্রোগ্রামিং বা কম্পিউটার সায়েন্সের না, এটা হচ্ছে নর্মালি ইংলিশ ভাষায়। হ্যাঁ, ইংলিশ ভাষায় আমরা ইফ এলস যে জিনিসটা, এই জিনিসটাকে অনেকভাবে বলতে পারি। তো দেখেন এখানে প্রায় মোটামুটি 10-11 উপায় লিখা আছে, ঠিক আছে? তো আমরা দেখি, কয়েকটা দেখলেই আমরা আস্তে আস্তে আইডিয়া পেয়ে যাব। ফার্স্ট এটা কি? ইফ পি দেন কিউ, এটা সবচেয়ে কমনটা, যে আমরা যদি ইফ একটা কন্ডিশন থাকে, দেন আমাদের একটা কি থাকবে? কনক্লুশন থাকবে। তারপরে আমাদের ইফ পি কমা কিউ, হ্যাঁ, আমাদের অনেক সময় এই যে দেন, এই জিনিসটা নাও থাকতে পারে। দেন জিনিসটা নাও থাকতে পারে। দেখেন এখানে স্টেটমেন্ট দুটো, ইফ আই এম ইলেক্টেড দেন আই উইল লোয়ার দ্য ট্যাক্সেস। আবার কি বলা যেতে পারে? ইফ আই এম ইলেক্টেড আই উইল লোয়ার দ্য ট্যাক্সেস। দুটাই কিন্তু ইংলিশের ক্ষেত্রে কারেক্ট স্টেটমেন্ট। কথাটা বুঝতে পারছি? জি স্যার। ঠিক আছে, তারপর দেখেন পি অনলি ইফ কিউ, এটাও একটা উপায় হতে পারে। পি ইজ সাফিসিয়েন্ট ফর কিউ, পি ইজ সাফিসিয়েন্ট ফর কিউ, ঠিক আছে? দেখেন গোয়িং ওভার 65 km/h ইজ সাফিসিয়েন্ট ফর গেটিং এ স্পিডিং টিকেট। তাহলে পি কি হবে আমার? পি হচ্ছে ট্রু। না, আমার এখানে পি কোনটা? আমার এই যে ভ্যারিয়েবলটা, এর মধ্যে আমার এই যে স্যার গোয়িং Going over ওভার 65 65 কিলোমিটার পার আওয়ার। গোয়িং ওভার 65 km/h, আর কিউ হবে আমার কি? গেটিং এ For the স্পিড getting a speeding a ticket. গেটিং এ স্পিডিং টিকিট, ঠিক আছে? এই জিনিসটাকে আমি তাহলে কি পি ইমপ্লাইজ কিউ আকারেও লিখতে পারবো। তারপর দেখেন পি ইজ সাফিসিয়েন্ট ফর এর মতো আমরা নেসেসারি ফরও লিখতে পারি। তারপর একটা আছে দেখেন অপোজিট এখন, হ্যাঁ, আমার কিউ অনেক সময় আগে থাকতে পারে। কিউ whenever পি, কিউ whenever পি, অথবা কিউ ইফ পি, কিউ when পি, হ্যাঁ, এভাবে থাকতে পারে। দেখেন মারিয়া উইল গেট এ গুড জব ইফ শি লার্নস ম্যাথ, মারিয়া উইল গেট এ গুড জব ইফ শি লার্নস ম্যাথ। তাহলে দেখেন তো কন্ডিশনটা ইফ এর পরের পার্টটুকু না? জি স্যার। এই সেন্টেন্সে কন্ডিশনটা আমার পরের পার্টটুকু। এটাকে লেখার সময় কিন্তু আমরা পি ইমপ্লাইজ কিউই লিখবো। এটাকে আমরা লেখার সময় পি ইমপ্লাইজ কিউই লিখবো। তখন পি আমার কি হবে? পি আমার কন্ডিশন হবে। কন্ডিশন। পি সবসময় আমার কন্ডিশন, কিন্তু এই সেন্টেন্সের জন্য পি দ্বারা আমার কি বোঝাবে? কোনটা? If she কন্ডিশন স্যার। learn maths, if she She learns learns- maths, শি লার্নস ম্যাথ, হ্যাঁ, শি লার্নস ম্যাথ, এটা হচ্ছে আমার পি। এবং কিউ কি হবে আমার? মারিয়া উইল গেট এ মারিয়া উইল গেট এ গুড জব। গুড জব। জিনিসটা কি বুঝতে পারছি আমরা? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন পি আনলেস, সরি, কিউ আনলেস নট পি, কিউ আনলেস নট পি, ঠিক আছে? এখানে অনেক সময় নট ফর্মে থাকতে পারে। মারিয়া উইল গেট এ গুড জব, এখানে গুড জব ছুটে গেছে। আনলেস শি ডাজ নট লার্ন ম্যাথ, আনলেস শি ডাজ নট লার্ন ম্যাথ, এই যে ডাজ নট দিয়ে বোঝা যাচ্ছে এটা আমার কি? একটা not, নেগেশন। একটা নেগেশন রিলেটেড স্টেটমেন্ট। এটা হচ্ছে আমার নট পি বোঝাচ্ছে। বুঝতে পারছি আমরা জিনিসটা? জি স্যার। জি স্যার।
আচ্ছা, এভাবে আরো অনেক থাকতে পারে। কিউ ফলোজ ফ্রম পি আর এ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কিউ ইজ পি, এই ধরনের অনেকগুলো আমাদের সেন্টেন্স স্ট্রাকচার থাকতে পারে। ঠিক আছে, আমরা প্র্যাকটিস করার সময় অনেকগুলোই আসলে দেখি। ঠিক আছে, এই টেবিলটা আমাদের মুখস্থ করা লাগবে না, আমরা ইউজ করতে করতে আসলে অভ্যস্ত হয়ে যাবে। শুধু এখানে একটা দেখার বিষয় হবে কি, যে আমার ফার্স্টের পার্টটুকু পি না ফার্স্টের পার্টটুকু কিউ। বুঝতে পারছি আমরা? জি স্যার। জি স্যার। সবাই একটু দেখে নেন, কারো যদি কোনো কোশ্চেন থাকে এখানে। আচ্ছা 11 নাম্বারটা এটা কেমনে একটু বুঝতে পারবো? 11 নাম্বারটা কেমন হবে? জি স্যার, ঠিক আছে, সাফিসিয়েন্ট ফর কিউ ইজ পি। আমাদের সেন্টেন্সটা যখন লিখা হবে তখন এভাবেই লিখা হবে যে এ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর, এই যে কিউটা কি হতে পারে, দ্যাট এ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর মারিয়া গেটিং এ গুড জব ইজ ইফ শি লার্নস ম্যাথ। জি স্যার। বুঝতে পারছেন কথাটা? জি আমরা স্যার। এভাবেও একটা সেন্টেন্স স্ট্রাকচার করতে পারি। এই জিনিসটা আসলে হচ্ছে আমাদের এভাবে করতে বলা থাকবে না, হ্যাঁ, আমাদের করতে বলা থাকবে না, কিন্তু আমাদের যদি একটা প্যারাগ্রাফ লিখে থাকে আমরা যেন ওটা থেকে চিনতে পারি। একটা সেন্টেন্স থেকে ফার্স্ট আমাদের চিনতে হবে এটা আমাদের কন্ডিশনাল বা ইমপ্লিকেশন রিলেটেড সেন্টেন্স কিনা, তারপর আমাকে চিনতে হবে কোনটা হচ্ছে আমার কন্ডিশন এবং কোনটা হচ্ছে আমার কনক্লুশন। বুঝতে পারছি আমরা সবাই জিনিসটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরের ইস্যু চলে আসি। এটা হচ্ছে আমাদের, আমরা যেটা লজিকে পড়ার সময়, লজিকের ডেফিনেশন পড়ার সময় সবচেয়ে লাস্ট পয়েন্টটা দেখেছিলাম, সেটা ছিল কি, যে আমরা একটা স্টেটমেন্টকে ম্যানিপুলেট করতে পারি। আমরা একটা স্টেটমেন্টকে ম্যানিপুলেট করতে পারি। তো একটা স্টেটমেন্টকে ম্যানিপুলেট করার এখানে তিনটা উপায় দেখানো হয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে আমরা যদি একটা স্টেটমেন্ট দেওয়া থাকে, একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি, তার কনভার্স, ইনভার্স এবং কন্ট্রাপজিটিভ নামে তিনটা আরো নতুন কন্ডিশনাল স্টেটমেন্ট বের করতে পারি। কথাটা বুঝতে পারছেন? আমার যদি একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দেওয়া থাকে, আমরা এই কনভার্স, ইনভার্স এবং কন্ট্রাপজিটিভ, এটা তিনটা অপারেশনের মতো, এই তিনটা অপারেশনের মাধ্যমে নতুন তিনটা কন্ডিশনাল স্টেটমেন্ট বের করতে পারি। ঠিক আছে, এই জিনিসটাই আমরা এখন দেখব। তো ফার্স্টে দেখেন, ফার্স্টেরটা হচ্ছে কি, কনভার্স। আমার যদি পি ইমপ্লাইজ কিউ থাকে, এটা যদি আমরা কনভার্স বের করি তাহলে আমার কি আসবে, কিউ ইমপ্লাইজ পি। ঠিক আছে, আমরা এক্সাম্পল দেখবো, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এক্সাম্পল দেখবো, কিন্তু ফার্স্টে কাজটা দেখি, কাজটা কি করছে। পি ইমপ্লাইজ কিউ, এটা আমার কনভার্স হচ্ছে কিউ ইমপ্লাইজ পি। পি ইমপ্লাইজ কিউ এর ইনভার্স, আমাদের ইনভার্স হচ্ছে কি, নট পি ইমপ্লাইজ নট কিউ। ঠিক আছে, আর আমাদের কন্ট্রাপজিটিভ হচ্ছে কি, পি ইমপ্লাইজ কিউ এর নট কিউ ইমপ্লাইজ সেন্টেন্সে কোনটা কিউ কোনটা পি এটা বুঝবো কিভাবে? পি। আমাদের একটা যদি ইসে কন্ডিশনাল স্টেটমেন্ট দেওয়া থাকে, আমরা ফার্স্টেরটা কি, কন্ডিশনটাকে আমরা নরমালি পি ধরে থাকি, তারপরে আমাদের যে কনক্লুশন থাকে সেটাকে আমরা কিউ ধরে থাকি। বুঝতে পারছেন? আমরা দেখবো, আমরা এখনই এক্সাম্পল দেখবো। মানে আগে কিউ থাকতে পারে, মানে ফার্স্ট সেন্টেন্সটা কিউ থাকতে পারে পিও থাকতে পারে, ওটা আর কি ওই অনুযায়ী ধরে নিতে হবে যে এটা আসলে কোনটা, বুঝে হ্যাঁ, নিতে হবে। আপনাকে একটা ধরে নিতে হবে। আপনি মনে করেন যদি কন্ডিশনকেও কিউ ধরেন, সমস্যা কিন্তু নাই আসলে, হ্যাঁ, আপনি যদি কন্ডিশনটাকেও কিউ ধরেন সমস্যা নাই, কিন্তু আপনি কন্ডিশনকে কিউ ধরলেন আর কনক্লুশনকে পি ধরলেন, তাহলে আপনি যখন এই যে লজিক্যাল কানেক্টিভ আর ভেরিয়েবল দিয়ে লিখতে চাইবেন, তখন কিভাবে লিখবেন, কিউ ইমপ্লাইজ পি। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার, হচ্ছে। আচ্ছা, তো দেখেন এখানে একটা কি দেওয়া আছে, আমাদের লাস্টে একটা পয়েন্ট লিখে আছে যে কন্ট্রাপজিটিভ ইজ ইকুয়াল টু কনভার্স প্লাস ইনভার্স। হ্যাঁ, জিনিসটা কেন একটু যদি খেয়াল করেন, আমরা কনভার্স করার সময় কি করছি, পি ইমপ্লাইজ কিউ কে কিউ ইমপ্লাইজ পি করে দিচ্ছি, কন্ডিশন আর কনক্লুশন এক্সচেঞ্জ করছি, তাই না? জি স্যার। ইনভার্স করার সময় কি করছি, দুই পাশে আমরা নট নট করে বসাইছি। দিচ্ছি। ঠিক আছে, দুই পাশে আমরা নট বসাইছি। কন্ট্রাপজিটিভে কি করছি আমরা দেখেন তো, আমরা শুধু আমরা কনক্লুশন। আমরা দেখেন চেঞ্জও করছি,
কন্ডিশন কনক্লুশন চেঞ্জও করছি, আবার সামনে নটও, নট বসাইছে। ঠিক আছে? তাই বলা হচ্ছে দেখেন কন্ট্রাপজিটিভ ইজ ইকুয়াল টু কনভার্স প্লাস ইনভার্স, ঠিক আছে? এই অপারেশনটা করো আর এই দুইটা অপারেশন করো, আসলে একই কথা, ঠিক আছে? লাস্টের যে জিনিসটা লেখা আছে এই জিনিসটা আমরা ট্রুথ টেবিল থেকেই দেখবো, ট্রুথ টেবিল থেকে দেখলে আসলে বোঝা ইজি হবে। তো ফার্স্টে আমরা একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, ফার্স্টে আমরা একটা এক্সাম্পল দেখি। আমাদের যদি আই এম ইন রাজশাহী এই জিনিসটাকে আমরা পি নামক একটা ভেরিয়েবলে রাখি, এবং আই এম ইন বাংলাদেশ এটাকে যদি আমি একটা কিউ নামক একটা ভেরিয়েবলে রাখি, তাহলে পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ আমাদের কি হবে তাহলে? যদি আমি রাজশাহীর হই তাহলে আমি বাংলাদেশ। If I am in Rajshahi, then I'm ঠিক আছে, ইফ আই মিন রাজশাহী দেন আই মিন বাংলাদেশ, পি ইমপ্লাইজ কিউ। আমার যদি কিউ ইমপ্লাইজ পি হয়, আই এম ইন বাংলাদেশ, দেন আই এম ইন রাজশাহী। ইফ If আই মিন হবে আগে। বাংলাদেশ, ইফ আই মিন বাংলাদেশ দেন আই মিন আই এম রাজশাহী। রাজশাহী। ঠিক আছে, দেখেন অরিজিনাল ছিল, তারপরে আমরা কনভার্স করলাম কিভাবে? কিউ ইমপ্লাইজ পি। আমি যদি ইনভার্স করতে চাই, নট পি ইমপ্লাইজ নট কিউ, তাহলে কি হবে? if I am not in Rajshahi, then I'm not in I am Bangladesh. ইফ আই এম নট ইন রাজশাহী দেন আই এম নট ইন বাংলাদেশ। কন্ট্রাপজিটিভ আমার কি ছিল? নট কিউ ইমপ্লাইজ নট পি। আমার এখান থেকে দেখেন নট কিউ কি হবে আমার? ইফ আই এম নট ইন বাংলাদেশ দেন If not, then I am not. আই এম নট ইন রাজশাহী। আমার যদি এরকম ইফ আই এম ইন রাজশাহী দেন আই এম ইন বাংলাদেশ এরকম একটা সেন্টেন্স বা স্টেটমেন্ট আমার দেওয়া থাকে, তারপর আমাকে বলা হয় যে কনভার্স, ইনভার্স আর কন্ট্রাপজিটিভ বের করো, আমরা কি বের করতে পারবো? জি স্যার পারবো। অ্যান্সার পারবো। স্যার আমাদেরকে কি এভাবে সেন্টেন্স লিখতে দিবে? হ্যাঁ, মনে করেন এটা আপনার একটা কোশ্চেন আসলো। হ্যাঁ, মনে করেন কিভাবে আসতে পারে, যে আমি একটা স্টেটমেন্ট দিলাম ইফ আই এম ইন রাজশাহী দেন আই এম ইন বাংলাদেশ। এই স্টেটমেন্টটার কনভার্স, ইনভার্স এবং কন্ট্রাপজিটিভ আপনি বের করেন। মনে করেন এটা আপনার টাস্ক, ঠিক আছে? তাহলে আপনি কি টেবিলের করবেন? সাহায্যে কি? ট্রুথ বুঝি নাই। টেবিলের ট্রুথ টেবিলের সাহায্যে বের করব নাকি? না, এখান থেকে তো আপনি তো দেখে দেখে আমরা এখান থেকে তো বের করলাম, আমাদের তো কিছু আচ্ছা, ট্রুথ আচ্ছা। টেবিল লাগলো না। দেখেন আমি আচ্ছা। বলছি আমরা কিভাবে আউটপুটটা লিখবো। হ্যাঁ, তো মনে করেন আমরা এরকম একটা স্টেটমেন্ট দেওয়া আছে এবং কনভার্স, ইনভার্স, কন্ট্রাপজিটিভ বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব? আমাদের ফার্স্টে এটা কি কন্ডিশন, ইফ এর পরে যে পার্টটুকু আছে এটা আমার কন্ডিশন, এটাকে আমি একটা ভেরিয়েবলে রাখতে হবে। নরমালি আমরা সেটাকে পিতে রাখি। দেন এর পরে যে পার্টটুকু থাকে সেটাকে আমাদের, Q. এটাকে আমরা কিউ এ রাখি, এটা আমাদের কি কনক্লুশন বোঝায়, ঠিক আছে? তাহলে পি এবং কিউ পেয়ে গেলাম। এটাকে যদি আমরা ভ্যারিয়েবল গুলো আর কানেক্টিভস গুলো ইউজ করে লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? পি ইমপ্লাইজ কিউ। এই যে স্টেটমেন্টটাকে আমরা যদি প্রপোর্শনাল লজিক বা প্রপোর্শনাল ভ্যারিয়েবল গুলো ইউজ করে লিখতে চাই, আমরা কিভাবে লিখতে পারি? পি ইমপ্লাইজ কিউ, ঠিক আছে? তারপরে আমরা কনভার্সে এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে, মানে আমাদের মুখস্থ রাখতে হবে যে আমাদের যদি এরকম কন্ডিশন থাকে, এটার আমার কনভার্স কি? কিউ ইমপ্লাইজ পি। তখন আপনাকে কিউ ইমপ্লাইজ কি আসে সেই জিনিসটা দেখে দেখে সেন্টেন্সটা লিখতে হবে। ইনভার্সের জন্য কি আসে সেন্টেন্সটা লিখতে হবে। কন্ট্রাপজিটিভের জন্য কি আসে সেন্টেন্সটা লিখতে হবে। বুঝতে পারছি সবাই? Yes, sir. স্যার Yes, sir. স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ট্রুথ টেবিলে চলে আসি। হ্যাঁ, ট্রুথ টেবিলটা চলে আসি। স্যার বারবার ডিসকানেক্ট হইতে। আচ্ছা, নেটের সমস্যা হয়তো এটা হতে পারে, ঠিক আছে? আর কারো সমস্যা হচ্ছে জুম থেকে ডিসকানেকশন? না স্যার। স্যার আমার তো সমস্যা। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ট্রুথ টেবিলে চলে আসি। ঠিক আছে, ট্রুথ টেবিলের ক্ষেত্রে একটা নর্মাল রুল আমি যেটা ফলো করি, আমাদের অনেক সময় কি হয়, ট্রুথ টেবিলে একটা বড় সেন্টেন্স দেওয়া থাকে যেটা আমাদের বের করতে বলে। তো তার আগে আমরা সবসময় চেষ্টা করব, আমরা যখন শুরু করব তখন আমরা কি করব, কয়টা আমাদের ইনপুট আছে বা কয়টা আমাদের ভ্যারিয়েবল আছে সেই জিনিসটা আমাদের কি করতে হবে, দেখে নিতে হবে। আমাদের এখানে কয়টা ইনপুট আছে? দুইটা। দুইটার ক্ষেত্রে কয়টা আমাদের রো হবে সেই জিনিসটা আমরা আগে থেকেই ক্যালকুলেট করে ফেলতে পারবো। ঠিক আছে, কিন্তু কয়টা আমাদের কলাম হবে সেই জিনিসটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো?
জি না। সবসময় ক্যালকুলেট করতে পারবো না, এই জিনিসটা একটু মাথায় রেখে আমাদের করতে হবে। এটা আমরা যখন আরো কিছু এক্সাম্পল দেখবো তখন আমি দেখাই দেবো, ঠিক আছে? তো ফার্স্টে আমাদের দেখেন, আমরা জাস্ট হচ্ছে কনভার্স, ইনভার্স, কন্ট্রাপজিটিভের আমরা ট্রুথ টেবিলটা দেখি। আমরা পি এবং কিউ নিয়ে নিয়েছি, তারপর আমরা নট পি এবং নট কিউ নিব, ঠিক আছে? নট পি তাহলে আমার কি হবে? স্যার দুইটা ট্রু দুইটা ফলস। দুইটা ট্রু হবে, দুইটা ফলস হবে। এবং নট কিউ কি হবে আমার? স্যার নট কিউ ট্রু হবে। এটা কি হবে আমার? এই চারটা ভ্যালু কি কি হবে? স্যার ট্রু false, true, false. ট্রু ফলস দুটো ট্রু ফলস, ট্রু ফলস, ঠিক আছে? এই জিনিসটা কারো কোনো সমস্যা আছে? না স্যার। আরেকবার একটু হ্যাঁ, সবাই কথা বলে আমরা মিউট করে ফেলবো আবার, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের পি ইমপ্লাইজ কিউ, এটা আমাদের হচ্ছে অরিজিনাল কন্ডিশন। তাহলে এখানে আমার ট্রুথ টেবিলের ভ্যালু কি কি হবে? TTFT ট্রু ট্রু, ট্রু, আর False, ফলস তারপর ট্রু। ঠিক আছে? ট্রু, ট্রু, ফলস, ট্রু। তারপরে আমাদের আছে কি? কিউ ইমপ্লাইজ পি। এখন আমাদের দেখেন কিউ থেকে পি এর দিকে আমাদের চেক করতে হবে। তাহলে দেখেন কিউ থেকে পি, ফলস, ফলস, তাহলে আমার কি হবে? ট্রু হবে। ট্রু, ফলস, ফলস ফলস ফলস, ট্রু, ট্রু ট্রু ট্রু, ট্রু, ট্রু ট্রু ঠিক আছে? দেখেন আমাদের একটা কেসে শুধুমাত্র ফলস এসছে, সেটা কি আমার? যখন ট্রু থেকে আমি ফলসের দিকে যাচ্ছি। এই পার্টটুকু আমরা সবাই বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তারপর আমাদের কি আসছে? ইনভার্স বের করতে বলেছে। তাহলে নট পি থেকে নট কিউ, তাই দেখেন আমরা আগে থেকে নটটা গুলো বের করে রেখেছিলাম। তাহলে নট পি থেকে নট কিউ, দেখেন কি আসে? ট্রু, 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 ট্রু কি হবে? ট্রু ট্রু, ফলস কি হবে? ফলস হবে। ফলস ট্রু কি হবে? ট্রু হবে। ট্রু আর ফলস ফলস কি হবে? ফলস প্লাস ট্রু হবে। ট্রু হবে, ঠিক আছে? দেখেন ট্রু, ফলস, ট্রু, ট্রু। তারপরটা আমাদের কন্ট্রাপজিটিভ কি আছে? নট কিউ থেকে নট পি, নট কিউ ইমপ্লাইজ নট পি, নট কিউ ইমপ্লাইজ নট পি। দেখেন ট্রু, ট্রু, ট্রু হবে। ট্রু হবে স্যার। ফলস, ট্রু, এটা হবে ট্রু। ট্রু, ফলস, ফলস হবে স্যার। ফলস, ফলস, ট্রু হবে। ট্রু হবে, ঠিক আছে? আমরা সবাই কি বুঝতে পেরেছি জিনিসটা? জি স্যার স্যার। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ট্রুথ টেবিলটা সবাই একটু খেয়াল করেন। আমরা যদি দেখি অরিজিনাল এবং কন্ট্রাপজিটিভ, খেয়াল করেন তো দুইটা সেম না? জি স্যার। জি স্যার। অরিজিনাল কন্ট্রাপজিটিভ সেম। আর কনভার্স আর ইনভার্সটা দেখেন। জি স্যার সেম। কনভার্স ইনভার্স সেম। যখন আমাদের এরকম দুই ধরনের স্টেটমেন্টে ট্রুথ টেবিলের ভ্যালুগুলো, ট্রুথ টেবিলের সবগুলো ভ্যালু সেম চলে আসবে। মনে করেন এই যে অরিজিনাল এবং কন্ট্রাপজিটিভ, এটা দুইটা আলাদা স্টেটমেন্ট। পি ইমপ্লাইজ কিউ আর নট কিউ ইমপ্লাইজ নট পি, দুইটা আলাদা স্টেটমেন্ট। এই দুটারই যখন ট্রুথ টেবিলের ভ্যালুগুলো সেম চলে এসছে, তখন আমরা এদেরকে ইকুইভ্যালেন্ট বলতে পারি। এদেরকে একে অন্যের ইকুইভ্যালেন্ট বলতে পারি, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট বলতে বোঝায় যে দুজনের মানে কি বলতে চাচ্ছে এই মিনিংটা সেম। দুজনে কি বলতে চাচ্ছে এই মিনিংটা সেম, ঠিক আছে? আর আমরা দেখেন কনভার্স এবং ইনভার্সের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা সেম। কনভার্স এবং ইনভার্সে আসলে কি বলতে চাচ্ছে এই মিনিংটা সেম থাকে, ঠিক আছে? তো আমরা এভাবে আসলে বলে থাকি ইনভার্স আর কনভার্স জিনিসটা সেম থাকে বা ইকুইভ্যালেন্ট থাকে, এবং অরিজিনাল এবং কন্ট্রাপজিটিভ এই জিনিসটা আমাদের কি থাকে? ইকুইভ্যালেন্ট থাকে। কেন ইকুইভ্যালেন্ট থাকে? কারণ ট্রুথ টেবিলে তাদের ভ্যালু সেম। বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এতদূর পর্যন্ত? স্যার স্যার এক্সামে কি শুধু ট্রুথ টেবিল দিয়ে আসবে? না, অনেক ভাবেই কোশ্চেন আসতে পারে, শুধু ট্রুথ টেবিল কেন আসবে? আমরা কোশ্চেন নিয়ে ডিসকাস করবো, সমস্যা নাই, আমাদের চ্যাপ্টার শেষ হোক, ঠিক আছে? স্যার নট পি আর নট কিউটা একটু বুঝাই দিবেন আরেকবার? নট পি আর নট কিউ, জি স্যার।
নট পি এর ক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা থাকে সেই জিনিসটা পুরোটাই অপোজিট হয়ে যায়। আমাদের ট্রু থাকলে ফলস হয়ে যায়, ফলস থাকলে ট্রু হয়ে যায়। ঠিক আছে? তো আপনি যদি খেয়াল করেন, এই যে দেখেন আমার এখানে পি এর ক্ষেত্রে কি কি ছিল? ফলস, ফলস, ট্রু, ট্রু। ঠিক আছে? তো ফলস এর অপোজিট কি হবে? ট্রু। ফলস এর আবার ট্রু, ট্রু এর ক্ষেত্রে আবার ফলস, এবং ট্রু এর ক্ষেত্রে ফলস। নট মানে হচ্ছে আমাদের ট্রু আর ফলস এর স্টেটটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। স্যার বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে দুইটা এক্সারসাইজ দেওয়া আছে। হ্যাঁ, দুইটা আমাদের এক্সারসাইজ দেওয়া আছে। কি? ইফ ইট স্নোস টুডে আই উইল সি টুমরো। তাহলে এটা কি হচ্ছে আমার? ইফ ইট স্নোস টুডে, এই পার্টটা কি হবে আমার? পি। এটা হবে আমার পি বা কন্ডিশন। হ্যাঁ, আই উইল স্কি টুমরো, এটা কি হবে আমার? কনক্লুশন। কনক্লুশন কিউ। কনক্লুশন বা কিউ। এটাকে আমার পি ইমপ্লাইজ কিউ হবে। তারপর আমাদের কনভার্স, ইনভার্স এবং কন্ট্রা পজিটিভ জি স্যার। বের করতে বলা হয়েছে। ঠিক আছে? তারপরে দেখেন, আই উইল কাম টু দ্য ক্লাস whenever there is going to be a quiz. তাহলে আমার এখানে কোনটা কন্ডিশন আর কোনটা কনক্লুশন? স্যার এই কন্ডিশন হচ্ছে there is going to be a quiz. the conclusion I will come to class. আমার কন্ডিশন কোনটা হচ্ছে? there is going to be a quiz. Quiz. এটা হচ্ছে আমার কি? কন্ডিশন। আচ্ছা কন্ডিশন স্যার। আর আই উইল কাম টু দ্য ক্লাস, এটা হচ্ছে আমার কনক্লুশন। ঠিক আছে? কখনো যদি কোনো সেন্টেন্স থেকে বুঝতে সমস্যা হয় তাহলে আপনি কি করবেন? একটু বাংলায় ট্রান্সলেট করে ফেলবেন। হ্যাঁ, তাহলে বাংলায় ট্রান্সলেট করে ফেললে দেখবেন জিনিসটা ইজি হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এটার বাংলায় করলে কি আসে? আমি ক্লাসে তখনই আসবো যখন ক্লাসে কুইজ কুইজ থাকবে। শুরু হবে। ঠিক জি আছে? স্যার। ক্লাসে কুইজ থাকলে আমি ক্লাসে আসবো। তাহলে কুইজ থাকাটাই হচ্ছে আমার আসলে কি? কন্ডিশন, তাই না? এর পরের পার্টটাই কন্ডিশন। তো এটাও আমাদের যদি লিখি, এটাও আমরা কিভাবে লিখতে পারবো? পি ইমপ্লাইজ কিউ এভাবে লিখতে পারবো। তারপর আমরা কি করবো? এটা কনভার্স, ইনভার্স, কন্ট্রা পজিটিভ বের করবো। ঠিক আছে? এই জিনিসটা আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। যদি সমস্যা হয় নেক্সট ক্লাসে তাহলে আমাকে জানাবেন। ঠিক আছে? আচ্ছা, আগে কি সেন্টেন্সগুলো ঠিক করে নেব? হ্যাঁ, এখানে আপনি সেন্টেন্সটা এভাবে এটা থেকেই আপনি পি ইমপ্লাইজ কিউ এ কনভার্ট করবেন। আপনাকে ইফ এলসে আবার নিয়ে যেতে হবে না, বা ইফ দেন এ নিয়ে যেতে হবে না। স্যার একটু আগে তো উপরে দেখালেন ওইটার মতোই তো করবো না? হ্যাঁ হ্যাঁ, আমি যেটা দেখালাম না যে রাজশাহী এবং জি স্যার বাংলাদেশ। হ্যাঁ, সেম ওয়েতে আপনি সলভ করবেন। জি আচ্ছা, তাহলে আমরা লাস্ট টপিকে চলে যাই। আজকের এটা আমাদের লাস্ট টপিক এবং লজিকেরও এটা আমাদের লাস্ট টপিক। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি? বাই কন্ডিশন বা বাই ইমপ্লিকেশন। বাই কন্ডিশন বা বাই ইমপ্লিকেশন এটা বলতে বোঝায় যে আমাদের ইফ দেন এই পার্টটাতে আমাদের ফার্স্টেরটা কি ছিল? কন্ডিশন ছিল, পরেরটা কনক্লুশন ছিল। সো আমরা কি বলতে পারি? ফার্স্টেরটার উপর সেকেন্ডটা আমাদের ডিপেন্ডেন্ট ছিল, তাই না? ফার্স্টেরটার উপর আমাদের সেকেন্ডটা ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু এই ক্ষেত্রে দুজনেই দুজনের উপর ডিপেন্ডেন্ট। বাই কন্ডিশনের ক্ষেত্রে দুজনেই দুজনের উপর ডিপেন্ডেন্ট। দুজনেই কন্ডিশনের মতো কাজ করবে, আবার দুজনেই কনক্লুশনের মতো কাজ করবে। ঠিক আছে? এই জিনিসটাই বোঝায়। তো এটাকে যখন আমরা দেখেন দুই দিকে অ্যারো আছে। হ্যাঁ, এটা দেখেন লেখার সময় আমরা কি দুই দিকে অ্যারো দিয়ে লিখে থাকি, আর উচ্চারণ করার সময় আমরা কিভাবে করি? পি ইফ এন্ড অনলি ইফ কিউ। এটা যদি আমরা দেখি কোথাও, আমরা এটাকে উচ্চারণ করব কিভাবে? পি ইফ এন্ড অনলি ইফ কিউ। বুঝতে পারছি কথাটা? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমরা ইফ ইসের ক্ষেত্রে মানে কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে অনেক ধরনের রিপ্রেজেন্টেশন দেখেছিলাম, 10 থেকে 11 ধরনের মতো। এখানেও দেখেন আমাদের বাই কন্ডিশনের ক্ষেত্রেও কয়েকটা রিপ্রেজেন্টেশন আছে। ফার্স্ট এটা সবচেয়ে কমন, ইফ এন্ড অনলি ইফ। এটাকে আবার সংক্ষেপে আই ডবল এফ এটাও লেখা হয়ে থাকে, আই ডবল এফ লেখা হয়ে থাকে। তারপরে পি ইজ নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট ফর কিউ। ঠিক আছে? এটা দ্বারাও আসলে আমার বাই কন্ডিশন বোঝায়। শুধুমাত্র যদি থাকতো পি ইজ নেসেসারি ফর কিউ, তাহলে কি বোঝাতো? তাহলে বোঝা যাচ্ছে পি এর উপর কিউ কি। পি ইজ নেসেসারি ফর কিউ এটা দ্বারা শুধু আমার Implies কন্ডিশন বোঝায়। বোঝাতো। হ্যাঁ, আমার Yes, sir. ইমপ্লাইজ বোঝাতো বা
কন্ডিশনাল স্টেটমেন্টটা বোঝাতো। আমরা যদি কন্ডিশনাল স্টেটমেন্টের স্লাইডটায় যাই, এই যে দেখেন পি ইজ নেসেসারি ফর কিউ, আবার পি ইজ সাফিসিয়েন্ট ফর কিউ, এই দুইটা আলাদা আলাদা ভাবে আছে। কিন্তু দুইটা যদি আমার একসাথে থাকে তাহলে আমার কি হবে? তখন আমার সেটা কি বাই হবে? কন্ডিশনাল বা বাই এটা আমার বাই কন্ডিশনাল বোঝাবে কিন্তু, ঠিক আছে? আমরা নেসেসারি আর সাফিসিয়েন্টের ডিফারেন্সটা বুঝি। দুইটার কাছাকাছি ওয়ার্ড, কিন্তু দুইটার একটা কিন্তু সুন্দর ডেফিনেশন, ডিফারেন্স আছে, ডেফিনেশন না, ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি বুঝি আমরা? সাফিসিয়েন্ট তো পর্যাপ্ত, নেসেসারি তো কেউ বলতে পারবেন ডিফারেন্সটা? স্যার প্রয়োজনীয় এবং যথেষ্ট। বাংলা ডেফিনেশন না, আমরা এক্সাম্পল চাচ্ছি। হ্যাঁ, আমরা যখন ডিফারেন্স চাইবো তখন আমরা একটু এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করবো, এক্সাম্পল দিয়ে আমরা বুঝতেও পারি এবং মনেও থাকে। যদি তোমার কাছে টাকা যেমন স্যার এক কাপ কফি চাচ্ছি, এরকম এটা হয়। প্রয়োজন, আর যখন কাপটা পরিপূর্ণ করে দিবে ওর তখন যথেষ্ট। হ্যাঁ, এভাবেও বলা যায়। আচ্ছা, আমি একটা এক্সাম্পল বলি। হ্যাঁ, সেটা হচ্ছে, মনে করেন আমি যদি বলি যে আমাদের এই যে স্লাইডটা, হ্যাঁ আমাদের ক্লাসে যে স্লাইডটা, এটা আমাদের এই কোর্সের জন্য নেসেসারি। আমাদের ক্লাসের যে স্লাইডটা, ওই যে স্লাইডটা দেখে পড়াচ্ছি আর কি, এই স্লাইডটা আমাদের কোর্সের জন্য, ডিসক্রিট ম্যাথ কোর্সের জন্য নেসেসারি। ঠিক আছে, কথাটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে না? স্লাইডটা তো আমাদের ক্লাসের জন্য দরকার, কিন্তু আমরা কি বলতে পারবো the slide is sufficient for this class? এটা কি সাফিসিয়েন্ট, এটা কি পর্যাপ্ত? মানে কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা বলছি কি স্লাইডটা আমাদের ক্লাসের জন্য দরকার, কিন্তু স্লাইডটা কি আমাদের ক্লাসের জন্য পর্যাপ্ত? মানে যে আমাদের স্লাইডটা যদি থাকে আর আর কিছু না থাকে, তাহলে কি আমাদের কোর্সটা শেষ হবে বা পার হবে? না স্যার। না স্যার। কোর্সটা কিন্তু পার হবে না, ঠিক আছে? আরো কি কি লাগবে? আমাদের ক্লাস রেকর্ডিং লাগবে, আমাদের বই লাগবে, ঠিক আছে, আমাদের আরো প্র্যাকটিস লাগবে, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু সাফিসিয়েন্ট না। সাফিসিয়েন্ট কখন হবে সে? যখন সবগুলো জিনিসটা ফুলফিল করবে, যখন সবগুলো জিনিসটা ফুলফিল করবে। ডিফারেন্সটা কি বুঝতে পারছেন? জি স্যার। ডিফারেন্সটা কিন্তু আমাদের বুঝতে হবে, আমাদের সামনে ওই জিনিসগুলো লাগবে আর কি। হ্যাঁ, আবার ওই জিনিসগুলো ডিসকাস করা হবে, সমস্যা নাই। আমরা 4 নাম্বার পয়েন্টে দেখি কি আছে, ইফ পি দেন কিউ, if p then q and conversely, if p then q and conversely। দেখেন এখানে সুন্দর করে বুঝাই দেওয়া আছে। if p then q, আমরা কি লিখতে পারি? p implies q। এবং কনভার্সলি, কনভার্স আমরা একটু আগেই দেখে আসলাম, কনভার্সে কি করি আমরা? কনভার্স আমরা কি করি? কিউ থেকে পি থাকবে। q থেকে p থাকবে, কিউ থেকে পিতে। q implies p, ঠিক আছে? এবং মাঝে একটা and আছে, p implies q and q implies p। এই যে q implies p, এটাই হচ্ছে আমাদের কি, এই যে কনভার্সলি সেন্টেন্সে লেখার সময়, আর আমরা প্রপোজিশন লজিক দিয়ে লেখার সময় এভাবে। এই জিনিস আর এই জিনিসটা সেম, বুঝতে পারছি আমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারলে ভালো। এখন দেখেন তাহলে কি হচ্ছে এখানে, p implies q and q implies p, এটাকে আমরা লিখতে পারি কি, p if and only if q। ঠিক আছে, এই জিনিসটা কিভাবে লেখা যায় এটা আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে দেখবো, কিন্তু এই জিনিসটা লেখা আর এটা লেখা আসলে সেম। এই জিনিসটা দিয়ে আমরা কি বুঝতে পারছি দেখেন তো একবার, আমার p হচ্ছে আমার কন্ডিশন, q হচ্ছে আমার কনক্লুশন, আবার জি স্যার। q হচ্ছে আমার একবার কন্ডিশন, p হচ্ছে আমার কনক্লুশন। কনক্লুশন। মাঝে এন্ড অপারেশন আছে মানে কি? এন্ড অপারেশন আছে মানে গুণন করা, ওটা সবের সাথে সব সম্পৃক্ত।
অ্যান্ড অপারেশন আছে মানে হচ্ছে যে এই যে পুরোটা তখনই ট্রু হবে যখন আমার দুইটাই ট্রু হবে, পি ইমপ্লাইজ কিউ ট্রু হবে এবং কিউ ইমপ্লাইজ পি দুইটাই ট্রু হবে। ঠিক আছে, মানে আমরা যখন ফার্স্টে ডেফিনেশন বলছিলাম তখন আমি বলেছিলাম কি পি এবং কিউ দুটাই কন্ডিশন হিসেবেও থাকতে পারে এবং কনক্লুশন হিসেবেও থাকতে পারে। জিনিসটা কি সবাই আমরা বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা ট্রুথ টেবিলে চলে আসি, এটা আমরা ট্রুথ টেবিলে চলে আসি। তাহলে আমরা একটা কি বলে আসলাম এখানে, দেখেন তো কি ছিল আমাদের, দুইটাই আমাদের কি হতে হবে, কন্ডিশন হিসেবে কাজ করবে, দুটাই কনক্লুশন হিসেবে কাজ করবে। তো দেখেন আমরা যদি এক্সাম্পল গুলো দেখি, ইউ ক্যান টেক দ্য ফ্লাইট ইফ অ্যান্ড অনলি ইফ ইউ বাই এ টিকিট। ইউ ক্যান টেক দ্য ফ্লাইট ইফ অ্যান্ড অনলি ইফ ইউ বাই এ টিকিট। আবার that it is below freezing is necessary and sufficient for it to be snowing. Necessary and sufficient, ঠিক আছে, প্রয়োজনীয় এবং পর্যাপ্ত দুটোই। বিলো ফ্রিজিং বলতে বোঝায় আমার টেম্পারেচার যদি 0-র নিচে চলে যায় তাহলে আমার স্নো হবে। ঠিক আছে, 0-র নিচে চলে যায় তাহলে স্নো হবে। এক্সাম্পল দুটো বুঝতে পেরেছি আমরা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের এই যে ট্রুথ টেবিলটা সেটা দেখি। ফার্স্ট এক্সাম্পলে যদি খেয়াল করি আমরা কি বলা আছে, ইউ ক্যান টেক দ্য ফ্লাইট ইফ অ্যান্ড অনলি ইফ ইউ বাই এ টিকিট। ফার্স্টে যদি আমরা ট্রুথ টেবিলের পয়েন্টগুলো খেয়াল করি কি আছে, দুইটাই ফলস। দুটোকে আমরা যদি নেগেশন করি কি আসবে? দুটি ফলস হলে ট্রু true হবে। আসবে। হ্যাঁ ট্রু আসবে, কিন্তু কেন আসবে আমরা একটু দেখি, ঠিক আছে না? দুটাকে যদি আমরা নেগেশন করি, আমরা পি কেও যদি পি ফলস আসা মানে কি, নট পি না, পি ফলস আসা মানে নেগেশন করা। হ্যাঁ স্যার। বুঝি নাই কি বলে? আচ্ছা দেখেন আমরা কি বলছিলাম, এটাকে ফলস করছি। এই যে স্টেটমেন্টটা নরমালি এটা ট্রু ফর্মে থাকে, এটা যদি ফলস করি তার মানে হচ্ছে আমরা নেগেশন করব। ইউ ক্যান টেক দ্য ফ্লাইট, ইউ ক্যান নট টেক দ্য ফ্লাইট ইফ এন্ড অনলি ইফ ইউ ডিডন্ট বাই এ টিকিট। ঠিক আছে, আপনি তখনই ফ্লাইটে যেতে পারবেন যদি আপনি টিকিট কেটে থাকেন, বা আপনি টিকিট কেটে থাকলে আপনি ফ্লাইটে যেতে পারবেন। ঠিক আছে, কিন্তু আপনি যদি টিকিট কেটে না থাকেন তাহলে আপনি ফ্লাইটে যেতে পারবেন না। কথাটা সেম না? জি স্যার। ঠিক আছে, লাস্টেরটা খেয়াল করেন, আমরা মাঝে দুইটা খেয়াল করছি পরে, লাস্টেরটা খেয়াল করেন, দুইটাই ট্রু। ট্রু থাকে মানে কি, সেম সেন্টেন্সটাই, ইউ ক্যান টেক দ্য ফ্লাইট ইফ এন্ড অনলি ইফ ইউ বাই এ টিকিট। তাই আমাদের স্টেটমেন্টটাও ট্রু। এটা খেয়াল করি আমরা, ঠিক আছে, ফলস এবং ট্রু। তাহলে ফার্স্ট এটা কি হবে, আপনি ফ্লাইটে যান নাই কিন্তু আপনি টিকিট কেটেছেন। ফ্লাইটে যান নাই কিন্তু আপনি টিকিট কেটেছেন, এই জিনিসটাও আমাদের ট্রু হবে না। এই জিনিসটাও আমাদের ট্রু হবে না। কেন হবে না? ফলস হবে। কেন হবে না? কারণ আমাদের বাই কন্ডিশনাল স্টেটমেন্টের মতে আমাদের যদি টিকিট কাটা হয় তাহলে আমাদের ফ্লাইটে যেতেই হবে। ঠিক আছে, আমরা কি বলেছিলাম, দুটোই আমাদের কন্ডিশন হিসেবে কাজ করবে। ঠিক আছে, ইফ এর দুই সাইডেই কিন্তু আমাদের কন্ডিশন হিসেবে কাজ করবে। আমি যদি টিকিট কাটি তাহলে আমাকে ফ্লাইটে যেতেই হবে, আবার আমাকে ফ্লাইটে যাওয়ার জন্য টিকিট কাটতেই হবে। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। না স্যার, স্যার আরেকবার বোঝা দিলে। আচ্ছা, আমরা কি বলছিলাম, কন্ডিশনাল স্টেটমেন্টে কি থাকে, একটা কন্ডিশন থাকে আর একটা কনক্লুশন থাকে, তাই না? কিন্তু বাই কন্ডিশনাল ক্ষেত্রে আমাদের দুই সাইডই কন্ডিশন হিসেবে কাজ করতে পারবে, দুই সাইডই কনক্লুশন হিসেবে কাজ করতে পারে। এই যে ফার্স্টের যে এক্সাম্পলটা ইফ এন্ড অনলি ইফ, এটা থেকে আমরা যদি বাংলায় বলি তাহলে এটা বোঝায় যে আমার ফ্লাইটে যাওয়ার জন্য আমাকে টিকিট কাটতে হবে, আবার একই সাথে এই জিনিসটা বোঝায় যে আমি যদি টিকিট কেটে থাকি তাহলে আমাকে ফ্লাইটে যেতে হবে। জি স্যার। বুঝতে পারছি কথাটা? আমাকে দুই সাইড থেকেই কিন্তু কন্ডিশনটা বোঝায় ইফ এন্ড অনলি ইফ এর জন্য। তো দেখেন আমার ফার্স্টটা ফলস, পরেরটা ট্রু, এই জন্য আমাদের আউটপুট এসছে ফলস। আবার পরেরটা এসছে ট্রু, ফলস, এই জন্য আমাদের আউটপুট এসছে ফলস। আমি প্লেনে যাব কিন্তু আমি টিকিট কাটি নাই, ট্রু ফলস, এটা দিয়ে সেটাই বোঝায় না? পি যদি আমার ট্রু হয় এবং কিউ যদি ফলস হয়, জি জি স্যার। স্যার। হ্যাঁ স্যার।
ফ্লাইটে যাব কিন্তু আমি টিকিট কাটবো, এই জিনিসটা হবে আমাদের false। জি স্যার। এই চারটা কেস কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটার সাথে আমাদের একটা, আমরা এতদূর পর্যন্ত যে সকল ট্রুথ টেবিল দেখেছি তার একটা সম্পর্ক আছে। এই কি সম্পর্কটা দেখতে পাচ্ছেন? আমরা আগে যতগুলো ট্রুথ টেবিল দেখেছি একটা সম্পর্ক আছে। স্যার এটা XOR এর সঙ্গে মানে মিলতেছে আর কি। হ্যাঁ, এটা একটু এক্সর এর সাথে মিলে। কিভাবে মিলে দেখেন, এক্সর এর ক্ষেত্রে যদি আমার একটা ট্রু হতো, যে কোনো একটা ট্রু হতো, তখন আমাদের ট্রু হতো। দুইটাই ট্রু হলে অথবা দুইটাই ফলস হলে আউটপুট আমাদের ফলস হতো। এবং বাই কন্ডিশনাল ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, দুইটাই যখন ট্রু এবং দুইটাই ফলস তখন আমাদের আউটপুটটা হচ্ছে ট্রু, এবং একটা যখনই আলাদা হয়ে যাচ্ছে তখন আমাদের আউটপুটটা হয়ে যাচ্ছে ফলস। মানে হচ্ছে বাই কন্ডিশন আর এক্সর আমাদের পুরোপুরি আলাদা। আমাদের ট্রু ফলস, ফলস ট্রু এসছে। এক্সর এর ক্ষেত্রে কি আসতো আমাদের? ফলস ট্রু ট্রু ফলস। বুঝতে পারছি জিনিসটা? স্যার আমার আবার সেটা- একটু বলেন। আচ্ছা দেখেন, আমরা যদি এক্সর এর ট্রুথ টেবিলটা একটু মনে করার চেষ্টা করি, হ্যাঁ, এক্সর এর ট্রুথ টেবিলটা কেমন ছিল? এক্সর অপারেশনে যে আমাদের যদি শুধুমাত্র একটা আমাদের ভেরিয়েবল ট্রু হয়ে থাকে, শুধুমাত্র তখনই আমাদের আউটপুটটা কি হবে? ট্রু হবে। দুইটাই যদি আমাদের ট্রু হয় অথবা দুইটাই যদি ফলস হয় তখন আমাদের এক্সর এর ক্ষেত্রে আউটপুটটা ফলস হয়ে যেত। ঠিক আছে? স্যার এটা তো XOR ক্ষেত্রে না। হ্যাঁ, আমরা এক্সর এর সাথে এটার সম্পর্ক দেখার চেষ্টা করছি না? স্যার এটা তো XOR এর সাথে এই সম্পর্কটা মিলে না। XOR টা হচ্ছে আমরা জানি যে দুটাই যদি ফলস হয় তাহলে সেটা হবে ফলস। এটা তো AND গেটের সাথে মিলে স্যার। এন্ড গেটের সাথে কিভাবে মিলে? স্যার আমরা জানি কি n হচ্ছে AND গেট হচ্ছে গুণন করা, তার মানে f যদি গুণ করি তাহলে আমাদের ট্রু আসবে। যদি ট্রু ফলস যদি হয়, ইনপুট যদি ট্রু আর ফলস হয় তাহলে সেটা হবে ফলস, আর যদি ইনপুট দুটাই ট্রু হয় তাহলে সেটা হবে ট্রু। আর XOR এরটা হচ্ছে স্যার দুটা যদি ইনপুট ফলস হয় তাহলে সেটা হবে ফলস। আর যদি দুটা প্রথমেটা ইনপুট একটা যদি ইনপুট ট্রু হয় আর দ্বিতীয়টা যদি ইনপুট ফলস হয় তাহলে সেটা আউটপুট হবে ট্রু। স্যার এটা হচ্ছে XOR এর ক্ষেত্রে। আচ্ছা, এক্সর এর ট্রুথ ভ্যালু গুলো কি কি ছিল সিরিয়ালি যদি একটু বলেন? ভাই তুমি নিজে গোলায় ফেলছো। জি না, XOR এরটা হচ্ছে স্যার আমি বলি, পি ট্রুথ টেবিলটা যদি উপরে দেখতে চাই তাহলে XOR এর ট্রুথ টেবিলটা হচ্ছে পি এফ এফ টি টি, আর কিউ হচ্ছে এফ টি এফ টি, আর এই ভ্যালু গুলো সেম, হ্যাঁ, আউটপুটের ভ্যালু গুলো পড়ে আউটপুটের ভ্যালু হচ্ছে এফ টি টি এফ এফ টি টি এফ। হ্যাঁ, আর বাই কন্ডিশনের ক্ষেত্রে আউটপুটটা কেমন আসছে? বাই কন্ডিশনাল ক্ষেত্রে হচ্ছে টি এফ এফ টি। আপনি কি সম্পর্কটা দেখতে পাচ্ছেন? দেখেন দুইটাই কিন্তু অপোজিট, হ্যাঁ, পুরোপুরি অপোজিট। স্যার এটা তো অ্যান্ড গেটের সাথে মিলে। এন্ড গেটের সাথে এক্সর গেটের সম্পর্ক নাই, হ্যাঁ, এন্ড গেটের সাথে অর গেটের সম্পর্ক আছে। হ্যাঁ, স্যার অ্যান্ড গেটের সাথে বাই কন্ডিশনাল একটা মিলতেছে। এন্ড কন্ডিশনের এন্ড এর ক্ষেত্রে কি ফলস ফলস হলে আমাদের আউটপুট ট্রু হয়? জি স্যার, ট্রু ট্রু হলে আউটপুট ট্রু হবে, ফলস False ফলস হলে- হলে আউট। জি False স্যার, false যে কোনো যদি আমরা যদি আরে And ভাই gate- তুমি গোলায় ফেলতেছো তো। আরে এন্ড গেট এন্ড এর ক্ষেত্রে 0 0 হলে তো 0ই হবে, ফলস ফলস হলে ফলসই হয়, ট্রু হয় না। এন্ড গেটের ক্ষেত্রে আমাদের ফলস ফলস হলে আমাদের আউটপুট কিন্তু ফলস হয়, হ্যাঁ, কখনো ট্রু হয় না। স্যার কিন্তু এটা তো XOR এর সাথে মিলতেছে না। একজনের সাথে আমি বলিনি যে মিলবে, আমি বলছি এটার সাথে সম্পর্ক আছে। হ্যাঁ, দুইজনের পুরোপুরি অপোজিট, দুইজনের পুরোপুরি অপোজিট, হ্যাঁ, সেম না, একই না, সম্পর্ক আছে, জাস্ট হচ্ছে সম্পর্কটা কি দুজনের উল্টো। আচ্ছা স্যার, ওকে। ঠিক আছে, আমরা যতগুলো জিনিস দেখেছি সবারই ট্রুথ টেবিল কিন্তু আলাদা, হ্যাঁ, সবারই ট্রুথ টেবিল আলাদা। এই যে আমাদের কনভার্স, ইনভার্স, কন্ট্রাপজিটিভ এগুলো বাদে আমরা নর্মাল যেসব লজিক্যাল কানেক্টিভস গুলো দেখেছি সবারই ট্রুথ টেবিল কিন্তু আলাদা। ঠিক আছে, কিন্তু আমরা স্যার যেটা আপনি অপোজিট বলছেন সেটা খেয়াল করেন। সবগুলোই আলাদা, কিন্তু আমাদের যে এক্সর আছে এবং বাই কন্ডিশনার আছে, এটার ট্রুথ টেবিলের চারটা ভ্যালুই কিন্তু
পুরোপুরি অপোজিট, ঠিক আছে, চারটে ভ্যালু পুরোপুরি অপোজিট। আচ্ছা, তাহলে দেখেন এখানে পরবর্তীতে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো সবাই যদি একটু খেয়াল করেন। আমাদের ফার্স্ট একটা কি, 1 নম্বরের ক্ষেত্রে এই পার্টটুকু কি আমার 2 + 2 = 4, এটা আমার ট্রু স্টেটমেন্ট। 1 + 1 = 2, এটা আমাদের ট্রু স্টেটমেন্ট। আমাদের আউটপুটটাও কি হচ্ছে, ট্রু হয়েছে। 1 + 1 2, 2 + 3 = 4, এটা আমাদের যেহেতু ফলস স্টেটমেন্ট, আউটপুটটা হয়ে গেছে আমাদের ফলস। 1 + 1 = 3, এটা হচ্ছে আমার কি ফলস স্টেটমেন্ট। ডগস ক্যান ফ্লাই, এটা হচ্ছে আমার ফলস। দুটাই ফলস হলে আমাদের আউটপুটটা হবে ট্রু। 0 > 1 ফলস, 2 > 1 ট্রু, ফলস ট্রু, আমাদের আউটপুট হচ্ছে ফলস। সবাই ক্লিয়ার এই বিষয়গুলোতে? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন জাস্ট একটা নর্মাল ম্যাথ গুলো কিরকম হতে পারে, ট্রুথ টেবিল রিলেটেড ম্যাথ কেমন হতে পারে, এই জিনিসটা একটু দেখে নিই, তাহলে আজকের আমাদের টপিকটা শেষ হয়ে যাবে। দেখেন আমাদের ট্রুথ টেবিল আমরা হয়তো এটা কলেজ লেভেলেও করেছি সবাই, তো এটা নিয়ে আসলে এত প্যারা হওয়ার কথা না। আমরা যদি এই সিম্বল গুলোর নামগুলো বলি, আমাদের নামগুলো মনে আছে কিনা? ফার্স্ট এটা কি আমাদের এটা হবে নট, পরেরটা, পরেরটা হচ্ছে এন্ড, তারপরেরটা অর, তারপরেরটা ইমপ্লাই, এমপ্লয়িজ, তারপরেরটা বাই কন্ডিশন। বাই কন্ডিশন। এটাকে আমরা উচ্চারণ করব কিভাবে? উচ্চারণ ইফ অনলি ইফ অনলি ইফ, হ্যাঁ, ইফ অনলি ইফ, ঠিক আছে। নট, এন্ড, অর, ইমপ্লাইজ, ইফ অনলি ইফ। এখানে প্রিসিডেন্স দিয়ে বোঝায় হচ্ছে প্রায়োরিটি, হ্যাঁ, প্রায়োরিটি। যদি আমাদের সবগুলো একসাথে থাকে তাহলে কোনটার প্রায়োরিটি বেশি? ফার্স্টে নট গেটে, তারপরে এন্ড, অর, তারপরে ইমপ্লাইজ, তারপরে হচ্ছে আমাদের ইফ অনলি ইফ, ঠিক আছে। তো আমাদের কি বলেছে, এই যে দেখেন, কনস্ট্রাক্ট এ ট্রুথ টেবিল ফর এই স্টেটমেন্টের জন্য আমাদের কি বলেছে, ট্রুথ টেবিল তৈরি করতে বলেছে। তো ফার্স্টে আমরা কি বললাম, নট, কিন্তু নটের আগেও একটা থাকে, সেটা কি আমাদের ব্র্যাকেট। আমাদের ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেই জিনিসটার কাজ আগে করতে হবে। তো আমরা ফার্স্টে কি করব, পি ইমপ্লাইজ কিউ, এই কাজটা করব। তারপর আমরা এই ব্র্যাকেটে আসব, এই ব্র্যাকেটের আগে আমরা কি করতে হবে, নট পি, এই কাজটা করতে হবে। তারপরে নট পি ইফ অনলি ইফ কিউ, এটা করতে হবে। তারপরে এই পুরোটা একসাথে আমাদের করতে হবে। জিনিসটা বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো দেখেন আমাদের শুধুমাত্র একটা নট পি আমাদের বের করতে হচ্ছে। তো আমরা নট পিটা বের করে ফেলি। নট পি এর ভ্যালু কি কি হবে? নট পি এর চারটা ভ্যালু কি হবে? ট্রু ফলস। নট পি এর হবে ট্রু ফলস। আমাদের কারণ হচ্ছে পুরোপুরি নট হয়ে যাবে, ট্রু ফলস। পি ইমপ্লাইজ কিউ কি হবে? ট্রু ফলস ট্রু হবে আমাদের ট্রু ফলস ট্রু, ঠিক আছে। তারপর আমাদের কি আছে দেখেন, নট পি ইফ এন্ড অনলি ইফ কিউ, ঠিক আছে। নট পি ইফ এন্ড অনলি ইফ কিউ, এটা কি হবে আমাদের? স্যার ফলস হবে প্রথম, এটা হবে ফলস, তারপরটা তারপরে ট্রু হবে, তাহলে এটা হলো আমাদের কি, ফার্স্টেরটা কি হবে বলেন? ফার্স্টেরটা ফলস হবে, ফলস, তারপরটা ট্রু হবে, ট্রু, তারপরটা ফলস হবে। এটা ফলস হবে না স্যার, ট্রু হবে। আমাদের দেখেন ইফ অনলি ইফ আছে, হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। এটা আমাদের ট্রু হবে, তারপরটা ফলস হবে, ফলস হবে, ঠিক আছে। দেখেন ফলস ট্রু ফলস। তারপর কি আছে আমাদের, পি ইমপ্লাইজ কিউ এন্ড নট পি ইফ অনলি ইফ কিউ, মানে হচ্ছে এই দুইটার মাঝে এখন আমাদের কি করতে হবে, এন্ড অপারেশন করতে হবে। এন্ড অপারেশন কি হলো, দুইটাই যখন ট্রু হবে শুধুমাত্র তখনই আমাদের আউটপুটটা ট্রু হবে। দেখেন তাহলে কি আসবে আমাদের আউটপুটটা, ফলস ট্রু ফলস 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 ফলস। সবাই জিনিসটা বুঝতে পারছি আমরা? ঠিক আছে। আচ্ছা, এখানে আপনাদের কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে।
ঠিক আছে, কয়েকটা এক্সাম্পল সরি এক্সারসাইজ দেওয়া আছে, এই জিনিসগুলো আপনারা সবাই প্র্যাকটিস করবেন, ঠিক আছে, প্র্যাকটিস করে নিজেদের মধ্যে মেলাবেন, মিললে তো ভালো, যদি কোনোটাতে সমস্যা হয় আমাকে নেক্সট ক্লাসে জানাবেন, ঠিক আছে। এখানে দেখেন লাস্টের সবগুলো ট্রুথ টেবিল করব? হ্যাঁ, এগুলো ট্রুথ টেবিল প্র্যাকটিস করবেন, দেখেন কনস্ট্রাক্টে ট্রুথ টেবিল বলা আছে, এই তিনটার ক্ষেত্রে ট্রুথ টেবিল বানায় আপনি প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনার এগুলো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। লাস্টেরটার ক্ষেত্রে দেখেন কি আছে আমার পি কিউ আর, পি কিউ আর, তাহলে আমার ট্রুথ টেবিলের রো কয়টা হবে? আটটা। 8টা হবে স্যার। রো হবে আমাদের কিন্তু 8টা, ঠিক আছে, 8টা রো হবে, ঠিক আছে। সবাই এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন, হ্যাঁ, প্র্যাকটিস না করলে বুঝতে পারবেন না যে আসলে জিনিসগুলো ক্লিয়ার হয়েছে কিনা, ঠিক আছে। তারপরে আমরা কম্পিউটার রিপ্রেজেন্টেশনে যদি চলে আসি, এটা কিছুই না, এটা হচ্ছে আমরা কি বলতাম আগে, ট্রু এবং ফলস কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? 0 1 দ্বারা। টু হচ্ছে 1 ফলস হচ্ছে 0। ট্রু হচ্ছে আমার 1, ফলস হচ্ছে আমার 0, এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটাই আসলে কম্পিউটার রিপ্রেজেন্টেশন বোঝায়। আমরা ট্রু ফলস বলি, কিন্তু কম্পিউটার আসলে 0 আর 1 দিয়ে আসলে জিনিসগুলো বোঝে, হ্যাঁ, এখানে জিনিসগুলোই লেখা আছে, এবং 0 আর 1 কে বুলিয়ান ভ্যারিয়েবল বলা হয়, এই জিনিসগুলো লেখা আছে, এই জিনিসটা পড়বেন, সমস্যা নাই। আমরা যদি 0 আর 1 দিয়ে লিখি তাহলে আমাদের আউটপুট গুলো কেমন আসে, এখানে দেওয়া আছে, দেখেন এন্ড অপারেশনের ক্ষেত্রে যখন দুইটাই 1 শুধুমাত্র তখনই আমাদের আউটপুটটা 1, অর অপারেশনের ক্ষেত্রে যে কোনো একটা 1 হলেই আমাদের আউটপুটটা 1 হয়ে যাবে, ঠিক আছে। নট অপারেশনের ক্ষেত্রে 0 থাকলে 1, 1 থাকলে 0, সেম জিনিসটা, জাস্ট হচ্ছে ট্রু এবং ফলস কে 1 0 দিয়ে লিখে। তারপর এখানে একটা বড় স্ট্রিং এর জন্য আমাদের দেওয়া আছে যে অনেকগুলো যদি একসাথে থাকে কি হবে, এক্সর এর ক্ষেত্রেও দেওয়া আছে, এক্সর এর ক্ষেত্রে জিনিসটা অনেক সুন্দর হয়, যেহেতু আমাদের কি হয়, সেম থাকলে 0 বসাই দিই এবং আলাদা থাকলে 1 বসাই দিই, দেখেন 1 1 সেম, 0 1 0 আলাদা, আমাদের এসছে 1 0 0 সেম, আমাদের 0 0 1 আলাদা, 1 1 0 1 0 0 1 1 0 সবগুলোই আলাদা, আমাদের কি চলে এসছে 1 1। তো বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। বুঝতে পারছি। জি স্যার। এটাই আমাদের আজকের ক্লাসের টপিক এবং লজিকের আমাদের এটা দুই সিলেবাস আর কি। কারো কোনো কোশ্চেন আছে এত দূর পর্যন্ত? না স্যার। স্যার আমাদের প্রশ্নের ধারা কেমন হবে একটু ওটা নিয়ে আলোচনা করবেন? হ্যাঁ, প্রশ্নের ধারা অসুবিধা নাই, আমি দেখাই দিচ্ছি। আমাদের ওকে। আপনারা হচ্ছে এক্সাম্পল আর এক্সারসাইজ গুলো আপাতত প্র্যাকটিস করেন, ঠিক আছে, এক্সাম্পল এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করতে থাকলে দেখবেন কোশ্চেনের আইডিয়াটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমাদের মেন বই, আমি গতদিনও দেখাইছিলাম একবার, আজকে আবার দেখাই দিচ্ছি, ঠিক আছে। আমরা যদি আমাদের স্লাইডটায় যাই, এই দেখেন আমাদের কি দেওয়া আছে, চ্যাপ্টার 1.1, প্রত্যেকটা স্লাইডের লাস্টে ভাবে লেখা আছে, বুক রেফারেন্স নামে একটা স্লাইড থাকবে, এখানে লেখা আছে চ্যাপ্টার 1.1 পড়া হয়েছে, পেজ 1 থেকে স্টার্ট হবে এবং প্রবলেম 1 থেকে 20 পর্যন্ত, হ্যাঁ, পেজ 12তে যে প্রবলেম গুলো আছে 1 থেকে 20 এগুলো ট্রাই করতে বলা আছে। আমরা যদি দেখি এই যে 1.1 পেজ 1 বইয়ের পেজ 1 আর কি, এখান থেকে আপনারা পড়াশোনাটা শুরু করবেন, এখানে যতগুলো এক্সাম্পল আছে এক্সাম্পল গুলো দেখবেন তাহলেই হবে আর কি, হ্যাঁ, আমি যতগুলো দেখাইছি তার থেকেও বেশি এক্সাম্পল আছে এখানে। এই যে এখানে আমাদের যেটা 11টা দেখলাম কন্ডিশনাল স্টেটমেন্টের, এখানেও দেওয়া আছে, এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো পড়বেন তাহলে দেখবেন যে জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এই যে কনভার্স, কন্ট্রাপজিটিভ, ইনভার্স, এই জিনিসটাও আছে আমাদের এখানে। বাই কন্ডিশনাল এটাও আমরা দেখলাম, বাই কন্ডিশনাল ট্রুথ টেবিল আছে। তারপর হচ্ছে ট্রুথ টেবিল অফ কম্পাউন্ড প্রপোজিশন। কম্পাউন্ড প্রপোজিশন মানে কি, আমরা যে অনেকগুলো স্টেটমেন্ট দেখলাম যে অনেকগুলো একসাথে থাকলে আমরা কিভাবে ওই জিনিসটা সলভ করতে পারি, ঠিক আছে, এখানে ওগুলোই দেওয়া আছে। প্রিসিডেন্স দেওয়া আছে, আমরা প্রিসিডেন্সের জিনিসটা দেখলাম কোনটা প্রায়োরিটি বেশি। তারপর লজিক এন্ড বিট, 0 আর 1 কে আসলে বিট বলা হয়ে থাকে, এই জন্য এখানে লেখা আছে লজিক এন্ড বিট অপারেশন। এই জিনিসগুলো পড়ে দেখবেন, কঠিন কিছু না, আমি যা পড়াইছি ওগুলোই আছে আর কি, ঠিক আছে। এত দূর পর্যন্তই তো আমরা পড়লাম, তাই না, লজিক এবং বিট অপারেশন। সবাই কি বুঝতে পারছি আমরা কতদূর পর্যন্ত পড়াশোনা শেষ করছি? জি স্যার। ঠিক আছে, স্যার। আচ্ছা, এই যে দেখেন বইয়ের এই যে 12 নাম্বার, এখানে 13 নাম্বার দেওয়া আছে, এটা 12 নাম্বার পেজ, তাই না, এই যে 12 নাম্বার পেজে আমাদের এই যে এক্সারসাইজ, হ্যাঁ, এই এক্সারসাইজ গুলো
আপনারা সবাই প্র্যাকটিস করবেন, এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করবেন, নিজেদের মধ্যে ডিসকাস করে করে প্র্যাকটিস করবেন। যদি কোনোটায় সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আমার সাথে যোগাযোগ করবেন যদি আপনার কোনোটাতে সমস্যা হয়, কোনোটাতে কনফিউশন থাকে, আমি দেখাই দেবো, ঠিক আছে? এখান থেকে 1 থেকে কত পর্যন্ত, 20 পর্যন্ত, এই যে 20 নাম্বার পর্যন্ত আপনাকে আসলে ট্রাই করতে বলা হচ্ছে। এক্সাম্পল গুলো আমি দিছিলাম একবার, মনে আছে না? এক্সপিরিয়েন্স উইথ সি প্লাস প্লাস আর জাভা, লাঞ্চ ইনক্লুডস, এই এক্সাম্পল গুলো দেখেছেন না আপনারা? জি স্যার, এগুলো দেখাইছেন। আমরা দেখছিলাম। স্যার লাঞ্চ ইনক্লুড স্যুপ এটাও দেখছিলাম, তারপর ওইগুলো দেখছি। ঠিক আছে, এখানে অনেকগুলোই দেখবেন কমন আছে বা সিমিলার আছে। হ্যাঁ, সিমিলার আছে, আপনারা জিনিসগুলো ট্রাই করবেন। কোশ্চেন কিন্তু এই ধরনেরই হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন আছে?